গার্লস কলেজের সামনে দিয়ে হেঁটে আসছিল ইফতি। তখনই একটা কিশোরী ইফতির পথ রোধ করে দাঁড়ালো। ইফতি ভাইয়া, একটা নালিশ আছে। গলির মোড়ে একদল বখাটে দাঁড়িয়ে গল্প করছে। প্রতিদিন বিকেলে এরা একজোট হয়ে এখানে দাঁড়িয়ে আড্ডা দেয়, কারণ এই সময় স্কুলের মেয়েদের একটা দল এই দিক দিয়ে যায়। আর তখনই ছেলেগুলো শীষ বাজাতে শুরু করে, বিভিন্ন ধরনের ব্যাড কমেন্ট করে। ওই কিশোরীর দাবি গতকাল তার ওড়না টান দিয়েছিল একটা ছেলে। মেয়েটা কোনো উপায় না পেয়ে ইফতিকে নালিশ করাটাই বিবেচ্য মনে করল, কারণ এই ছেলেগুলো কাউকে ভয় পায় না। বাবা বা ভাইকে দিয়ে শাসাতে গেলে উল্টো অপমান করে ছেড়ে দেবে। ফলে কিশোরীটি সিদ্ধান্ত নেয় সে কথাটা তাদের এলাকার ইফতি ভাইকে জানাবে। ইফতি ভাই এলাকার মাস্তানদের মাস্তান, প্রচণ্ড আত্মবিশ্বাসী ছেলে। সে একটু রাগী, তবে কখনো কোনো গরিব অসহায় লোকের ওপর রাগ দেখানো পছন্দ করে না। একবার এক চাঁদাবাজকে ধরে এমন পিটানো দিয়েছিল যে সে উঠে দাঁড়াতে পারে নাই। পরে পুলিশ এসে তাকে তুলে নিয়ে গিয়েছিল। তার কয়েকদিন পর অন্য পাড়ার কিছু বখাটে মস্তান এসেছিল ইফতিকে শায়েস্তা করার জন্য, কিন্তু ফল হয়েছে উল্টো। ইফতি বাইকে করে বাড়ি ফিরছিল, তখনই পেছন থেকে অ্যাটাকটা হয়। ইফতি তৎক্ষণাৎ হোন্ডাটা মাটিতে শুইয়ে সবগুলোকে একা বেধড়ক পিটিয়েছিল। তাদের হাতের হকি স্টিকগুলো শালমের কাঠের মতো দুই টুকরো করে রাস্তায় ফেলেছিল। ইফতিকে একা 10-12 জন সশস্ত্র গুন্ডার সাথে অমন লড়তে দেখার পর আর পারতপক্ষে কেউ ওকে খাটায় না। তবে ইফতির কোনো মেয়েলি বদনাম নেই। মেয়েদের থেকে সে শতহাত দূরে থাকে, আর মেয়েরাও ওর থেকে শতহাত দূরে। তবে ঠেকায় পড়লে ওর সাহায্য নিতে আসে কেউ কেউ। ইফতি কিশোরীটিকে বলল, তুমি তোমার মতো বাড়ি যাও, আমি দেখব কে বিরক্ত করে। কিশোরীটি খুশি মনে বেনি দুলিয়ে চলে যায়। বিকাল 4:30। ইউনিফর্ম পরা মেয়েদের দলটা ধীরে ধীরে এগিয়ে আসছে। ছেলেদের দলটা সচকিত হলো। একটা স্পাইক কাট করা ছেলে 2 হাত মুখে পুরে শীষ বাজিয়ে উঠল। প্রায় সাথে সাথেই দলটির মধ্যে হুটোপুটি আরম্ভ হলো। শীষ বাজানো ছেলেটি পেছনে ফিরে দেখল ওর শাগরেদদের একজনও নেই। তার বদলে ইফতি দাঁড়িয়ে আছে বাম হাত পকেটে পুরে। ছেলেটা ঢোক গিলে এক পা পিছিয়ে গেল। ইফতি ধীর পায়ে সামনে এসে ছেলেটার চোয়াল চেপে ধরল ডান হাতে। আবার বাজাতো দেখি। ভাইয়া মাফ করে দেন, আর বাজাবো না, ইমানে কইতাছি। মনে থাকবে তো? থাকবো ভাই, আমি এখন যাই। বাসা কোথায়? পাশের মহল্লায়। এদিকটা যেন না দেখি। এই মেয়েগুলো তোমার বোনের মতো, মনে থাকবে? থাকবো ভাই, গেট লস্ট। ছেলেটা পরিমরি করে দৌড় লাগায়। মেয়েদের দলটা নির্বিঘ্নে সে জায়গাটা পার হয়ে গেল। ওরা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবল অন্তত আগামী 1 মাস এখানে কেউ দাঁড়াবে না। ফোনে কথা বলতে বলতে হঠাৎ থমকে যায় ইফতি। ভাইয়ার জড়ানো গলার স্বর কানে ভেসে আসছে এবং বরাবরের মতো ভাবির কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। এই মেয়ে একটা অদ্ভুত মানুষ, সাথ চড়েও রানী। এই সময়টাতে ইফতির খুব খারাপ লাগে। ওর দাপটে পুরো পাড়া থরথর করে কাঁপে। কেবল নিজের ঘরে এই অন্যায়টা সে দমন করতে পারছে না। ভাইয়া যেদিনই ড্রাঙ্ক হয়ে বাড়ি ফিরবে সেদিনই ভাবিকে বেদম পিটাবে। ইফতির পাশের রুমটায় ভাইয়ার রুম। ওদের জোরে বলা সব কথাই ইফতি শোনে, কিছু করার থাকে না। মাঝে মধ্যে অবশ্য সীমা ছাড়িয়ে গেলে ইফতির রাগ চেপে যায়, তখন সেও চিৎকার শুরু করে। আজও মনে হচ্ছে একটু দাবড়ি লাগাতে হবে, নইলে থামবে না। ঠাস ঠাস চরের শব্দ আসছে। ইফতির সহ্যের সীমা ছাড়ালো শব্দটা। সে দরাম করে দরজাটা খুলে চেঁচালো, কি শুরু হয়েছে এসব? প্রত্যেকটা দিন রাত বিরাতে তামাশা। এটা কি মানুষের বাড়ি না আর কিছু? কি ঘুমাবো না, নাকি সারা রাত ঠ্যাঙানি শুনবো? ইফতি চিৎকার শুনে হাসিনা বেগম কাপড় সামলাতে সামলাতে বেরিয়ে আসেন। কি শুরু করলি রাত দুপুরে? আমার গলার আওয়াজ তোমার কানে গেল? তোমার বড় ছেলে যে প্রতি রাতে তামাশা করে সেটা শোনো না? হাসিনা ছোট ছেলেকে টেনে ঘরে ঢুকান। তামসা, রোজকার তামসা, তুই যা ঘুমাতো বাপ। ইফতি ক্ষোভের সাথে বলে, এটা কিন্তু অন্যায় মা, প্রতি রাতে বউ পিটানো এটা কোথাকার নিয়ম? আমার কিন্তু এসব বিরক্ত লাগে। তোমার বড় ছেলেটা কিছু বলো। পরের মেয়েকে এভাবে মারধর করা কোথাকার মর্দাঙ্গী? জানি না বাবা, আমার পেটে এটা কি ধরলাম। বউটা মানুষের বাচ্চা, একটা জবাব দেয় না, আমি কি করব বল? ইফতি বালিশ ঠিক করতে করতে বলে, কিছু করতে হবে না, বসে বসে তামাশা দেখো। বলে বালিশে মুখ গুজে শুয়ে পড়ে ইফতি। আরেকটা বালিশ টেনে কানের উপর দেয়, যেন বাইরের শব্দ কানে না আসে। সকালে কাঁচের জিনিস ভাঙার শব্দে ইফতির ঘুম ভেঙে যায়। তার পরপরই কান্নার শব্দ। ইফতির চোখ মুখ কুঁচকে তাকায়। রাতের প্যারা সহ্য হলেও এই কান্নাটা সে একদমই সহ্য করতে পারে না। একটু পরে দেখা গেল দরজা ঠেলে একটা 1.5 বছরের বাচ্চা ঢুকেছে। ইফতি বালিশ সরিয়ে দিয়ে 2 হাত বাড়িয়ে দেয়। আমার কাছে আর সব্বু, কে মেরেছে? বাচ্চাটা হেলে দুলে চাদর টেনে বিছানায় উঠে সোজা ইফতির বুকের উপর বসে পড়ে। ইফতি চিত হয়ে শুয়েছিল। সে হাসতে হাসতে বলে, কি রে, এটা কি তোর সিট নাকি?
পিচ্ছি মাথা দোলায়। ইফতি ছেলেটার কোমরের দিকে তাকিয়ে বলে, নেংটু কেন, হাফ প্যান্ট কোথায়? পিচ্ছি নিচের দিকে তাকিয়ে হঠাৎ হেসে মুখ দিয়ে হিসির শব্দ করতে থাকে। ইফতি লাফিয়ে ওঠে। এই শীষ দিস কেন? মুতু বের হয়ে যাবে তো, যাও হাফ প্যান্ট পরে আসো, নইলে কখন জানি আবার অঘটন ঘটে যায়, বলা তো যায় না। নল তো পুরা আমার চেহারার দিকে ফিট করা। বাচ্চাটা হঠাৎ ইফতির বুকের ওপর শুয়ে পড়ে। ইফতি 2 হাত দিয়ে জড়িয়ে ওর মাথায় চুমু দিয়ে বলে, নাস্তা খেয়েছো চাচ্চু? বাচ্চাটা মাথা নাড়ে। চলো আমার সাথে খাবে। ইফতি বাচ্চাটাকে কোলে নিয়ে বাইরে বেরিয়ে আসে। রান্নাঘরে ওর মাকে দেখা যাচ্ছে, বিশাল এক কালো হিজাবে সম্পূর্ণ মাথাসহ হাঁটু পর্যন্ত ঢাকা, মুখটাও ভালো করে দেখা যায় না। ইফতি দেখার চেষ্টাও করেনি কখনো। 3 বছর ধরে তার বড় ভাই বিয়ে করেছে, অথচ আজও সে তার সামনে আসেনি। যেহেতু এই মেয়ে পর্দা করে, তাকে তার পর্দামাফিক চলতে দেওয়া উচিত বলে ইফতি মনে করে। ঠাট্টা তো দূর, সে কখনোই দেবসুলভ কোনো কথাও বলে না। ইফতির খাবার টেবিলে দিয়ে সে সরে যায়। ইফতির প্রয়োজনের প্রায় প্রতিটা কাজই সে সুন্দর সুচারু রূপে করে আসছে, কখনো তার খেলাপ হয়নি। অথচ এমন একটা মেয়ে কেন যে স্বামীর হাতে মারধর খায়, ইফতি ভেবে পায় না। ইফতি হাত মুখ ধুয়ে এসে ভাইপোকে কোলে নিয়ে টেবিলে বসে। সে জানে না বললেও নাস্তা যথাসময়ে চলে আসবে। ইফতি একটা হাফ প্যান্ট এনে বাচ্চাকে পরিয়ে তাকে চেয়ারের পাশে বসায়। বাসার পুরনো কাজের বুয়া হনুফার মা নাস্তা এনে সামনে রাখে, সাথে একটা বাটিতে কিছু ভেজানো দুধ রুটি আর চামচ রেখে বলে, সরো ভাইজান, এই নাস্তাটা বাবুর মুখে দিয়েন। ইফতি বাটিটা হাতে নিয়ে ভাইপোর মুখে 1 চামচ তুলে দিয়ে নিজের প্লেট টেনে নিল। নিজের নাস্তা শেষ করে ভাইপোকেও খাওয়ালো। প্রায় প্রতিদিনের রুটিন এটা। মাঝে মধ্যে ইফতি কোনো কারণে বাসায় না থাকলে তখন নাস্তাটা ওর মাই খাওয়ায়। ইফতি বাবার রেখে যাওয়া ব্যবসাটা দেখাশোনা করে। ওর বাবার প্রেসের ব্যবসা ছিল। ইফতি মাঝে মধ্যে সেখানে গিয়ে বসে। এছাড়াও বাবার রেখে যাওয়া কিছু জায়গা জমি আছে, যেগুলো বিভিন্ন জায়গায় লিজ দেওয়া আছে। সেগুলোর তদারকিও ইফতি করে। পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করার পর পারিবারিক ব্যবসাতেই ওর সময় চলে যায়। চাকরি করা ওর ধাতে নেই। কাউকে জি হুজুর করতে ওর ভালো লাগে না। প্রতিদিনের মতো আজও প্রেস থেকে ফিরছিল ইফতি। গলির অন্ধকার কোণাটাতে আসার পর হঠাৎ একটা বাইক ঝড়ো বেগে এসে ওকে ধাক্কা দিয়ে ফেলে ওর পায়ের ওপর দিয়ে চলে গেল। আচমকা বেকায়দায় পড়ে যাওয়ায় সে নাম্বারটা দেখতে পারেনি। দাঁড়াতে গিয়ে দেখল জমিনে পা ফেলতে পারছে না, হাঁটু গেড়ে বসে পড়ল। তখনই একটা খালি রিক্সা দেখতে পেয়ে সেটাকে হাত ইশারা করে ডেকে তাতে উঠে পড়ল। সারা রাত পায়ের ব্যথায় ছটফট করল ইফতি। আজ শুক্রবার, ছুটির দিন। ইফতি শুয়ে আছে। পাড়ার হারুন ডাক্তার এসে পা দেখে ব্যান্ডেজ করে দিয়ে গেছে, তবে একটা এক্সরে করানোর পরামর্শ দিয়েছে। ফ্র্যাকচার হবার সম্ভাবনা থাকতে পারে। ইফতি ব্যাপারটাকে ততটা গুরুত্ব দিল না। ফ্র্যাকচার হলে পা ব্যথায় ফুলে যেত, কই ব্যথা তো বেশি না। আজও ভাতিজা এসে বুকের ওপর বসল। ইফতি ওর নাক টেনে দিয়ে বলল, ও রাফি সোনা, কি করো? বচ্চি। কোথায় বসেছ? এটা নে। নাস্তা খেয়েছ? সে মাথা নাড়ল। ইফতি ওকে টান দিয়ে ওর কপালে চুমু খেল। এমন সময় সেলফোন বাজল। ইফতি রাফিকে সরিয়ে ফোনটা কানে ঠেকালো। তারপর উত্তেজনার বশে উঠে বসল। কখন? কিভাবে? আমি আসছি বলে ফোন রেখে রাফিকে আস্তে করে কোল থেকে নামিয়ে উঠে দাঁড়িয়ে ক্র্যাচটা টেনে নিল ইফতি। পায়ে ভর দিয়ে দেখল হালকা চাপ দিতে পারে, তবে বেশি চাপ দিলে জানটা বেরিয়ে যেতে চায়। ওকে শার্ট গায়ে দিতে দেখে হাসিনা বেগম দৌড়ে আসেন। কই যাস তুই? একটু বাইরে যাব মা। না, এই শরীরে তুই কোথাও যেতে পারবি না। মা, আমাকে যেতেই হবে, এটা খুব জরুরি, না গেলে ওরা তোমার ছেলেকে বেঁধে পিটাবে। আমাকে যেতে দাও মা। এমন সময় বেল বাজল। বুয়া দরজা খুলতেই দেখা গেল একটা ছেলে এসেছে। ইফতি এগিয়ে যেতে ছেলেটা সালাম দিয়ে ইফতির কানে কানে কিছু বললে ওর মুখটা বিবর্ণ হয়ে গেল। হাসিনা জিজ্ঞেস করলেন, কি বলে ও? ইফতি মায়ের কানের কাছে ধীরে ধীরে বললে হাসিনা বুকে হাত দিয়ে থপ করে বসে পড়লেন সোফায়। ইফতি ছেলেটাকে বললেন, ভাইয়া কোথায় আছে? ছেলেটা বলল, মতি চেয়ারম্যানের অফিসে, ভাবি রেনিয়া যেতে বলছে, উনি না গেলে নাকি ছাড়ব না। হাসিনা বলার আগে ইফতি বলল, না ভাবি যাবে না, চল আমি যাব। হাসিনা উঠে দাঁড়িয়ে বললেন, আমি তোর সাথে যাব, তবুও তোকে একা ছাড়ব না। ইফতি মায়ের মাথায় হাত রেখে বলল, তোমার ছেলে আকাম করছে, এসব শুনতে যাবা তুমি? ওরা তোমাকে অপমান করতে পারে। এই ছেলে যেদিন জন্ম দিছি সেদিনটাই ছিল আমার লানতের দিন। আজ কেন এই হারামি যতদিন বাচ্চা থাকবো আমার জ্বালাইতে জ্বালাইতে যাইব। তোরে একা ছাড়ব না কোনোভাবে। ওরা তোর কিছু করলে? ভাবি বাসায় একা থাকবে, বুয়া আছে, সমস্যা নেই, চল আমি যাব। কোনোভাবেই মাকে নিবৃত্ত করতে পারে না। অগত্যা হাসিনা বেগমকে সাথে নিয়েই ইফতি চেয়ারম্যানের অফিসে এলো। অফিসে পা রেখে দেখল ওর বড় ভাই হাসিব একটা চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসা, তার চুলগুলো কেচি দিয়ে এলোমেলোভাবে কাটা। মুখ নিচু করে ঘরে ঢুকলো হাসিব। ওর পেছনে পেছনে হাসিনা বেগম ঘরে ঢুকলেন।
মাথার ওড়নাটা ছুঁড়ে ফেলে ছেলের কাঁধে ধাক্কা দিয়ে বললেন, এবার বল, কেন তুই মরতে গেছিল ওইখানে? হ্যাঁ, তোর লজ্জা শরমের মাথা খাইছিস? কুলাঙ্গার কোথাকার, অমন সোনার টুকরা বউ রেখে। সি সি সি, আজ তোর জন্য আমাকে মানুষের কাছে লজ্জিত হতে হলো, অপদস্থ হতে হলো। হাসিব কোনো কথা না বলে নিজের ঘরের দিকে যেতে নিলে ইফতি ওকে থামালো। ভাইয়া, 1 মিনিট। সে ঘরে ঢুকে মাকে বড় ভাইয়ের সাথে রাগারাগি করতে দেখে চুপ ছিল। তার নিজের ভেতরেও রাগ ফুঁসে উঠতে চাইছিল। একটা সময় ছিল যখন ওরা 2 ভাই একসাথে কলেজ করত। ইফতি যেবার কলেজে ইন্টারে ভর্তি হলো, হাসিব তখন অনার্স ফার্স্ট ইয়ারে। তখনও ইফতির কাছে ভাইয়ের চরিত্রের এই দিকটা অজানা ছিল। বছরখানেকের মধ্যেই কলেজের কানাঘোষার অনেকটা ইফতির কানে এলো। তারপর একদিন এক সহপাঠীর সাথে ফাঁকা ক্লাসরুমে হাতে নাতে ধরা পড়লে ওদের বাবা নেই বলে টিচাররা ডেকে বড় ভাইয়ের নামের নালিশ ছোট ভাইয়ের কাছে করল। লজ্জায় সেদিন ইফতির মাথা হেউ হয়ে গিয়েছিল। সেই ছিল শুরু। তারপর থেকে হাসিবের বেপরোয়া জীবনে তার মা কখনো লাগাম পরাতে পারেননি। ছোট ভাই হিসেবে সেও কোনোদিন বড় ভাইকে কঠিন কিছু বলতে পারেনি। হাসিবকে শুধরানোর শেষ চেষ্টা হিসেবে হাসিনা বেগম তারই বড় ননদের জায়ের এতিম মেয়েকে এনে নিজের ছেলের সাথে বিয়ে দেন। ভেবেছিলেন হয়তো এতে ছেলের স্বভাবে পরিবর্তন আসবে। ইফতি তখনও মাকে বাধা দিয়ে বলেছিল, একটা ভালো মেয়ের জীবন নষ্ট করা হবে এতে। ফলাফল ঘটেছিল তাই। বিয়ের পর প্রথম কয়েক মাস যেতে না যেতেই ভাবির সাথে দুর্ব্যবহার শুরু হয় ভাইয়ার। হাসিবের স্ত্রী কখনো ইফতির সামনে আসেনি। সে প্রথম থেকে পর্দানসীন ধরনের মেয়ে ছিল বলে ইফতিও তাকে কখনো বিব্রত করেনি। রাফির জন্মের কয়েক মাস আগেও এক ছাত্রীর সাথে অঘটন ঘটায় হাসিব। হাসিব তখন টিউশনি করত, সেখানেও ধুমধুমার কাণ্ড। মেয়েটার সাথে নাকি প্রেম হয়ে গিয়েছিল হাসিবের। কিন্তু মেয়ের বাবা মা যখন জানলো হাসিব বিবাহিত, তখন তারা মেয়েকে পেছন থেকে টান দিল। ইফতি তখনও বড় ভাইয়ের সাথে রাগারাগি করেছিল। আজ আবার ওই একই ঘটনা। হাসিবকে উঠে যেতে দেখে ইফতি ওকে থামিয়ে বলে উঠল, শোনো ভাইয়া, তোমাকে সরাসরি একটা কথা বলি, তোমার মান সম্মান না থাকতে পারে, আমাদের আছে। আজ আমার কারণে আরেকবার পার পেয়ে গেলে তুমি, নইলে এতক্ষণে ওরা তোমার বিয়ে পড়িয়ে দিত ওই মহিলাটার সাথে। তুমি কবে ঠিক হবে বলো তো? তোমার বিবেকে একটুও বাঁধলো না? তোমার না একটা বাচ্চা আছে? হাসিব মিনমিন করে বলল, এখানে আমার কোনো দোষ নেই, মেয়েটা আমাকে ফাঁসাতে চেয়েছিল। কথাটা শুনে ইফতির ব্রহ্মতালও জ্বলে উঠল। সে চিবিয়ে বলল, সবাই খালি তোমাকে ফাঁসাতে চায়, তুমি এমনই রসগোল্লা। কথাবার্তার এ পর্যায়ে হাসিব নিজের ঘরে চলে গেল। সারা নিজের রুমে ঢুকে মাথা থেকে হিজাবটা খুলে বসেছিল। রান্নাঘরের গরমে একেবারে ঘেমে গেছে সে। সাত সকালে শাশুড়ি আর দেবরকে বেরিয়ে যেতে দেখেছে সে, কিন্তু কিছু জিজ্ঞেস করার সুযোগ হয়নি। তবে এখন ড্রয়িং রুমের কথাবার্তার কথাগুলো তার কানে এসেছে। সে খুব ভালোভাবেই বুঝতে পেরেছে তার স্বামী কি কাণ্ড ঘটিয়ে এসেছে। তার বিয়ের পর থেকে এ নিয়ে 2বার হলো। সারা নীরবে অশ্রু বিসর্জন করে যাচ্ছিল। এমন সময় হাসিব ঘরে ঢুকতেই দেখে সারা চোখ মুছে স্বাভাবিক হয়ে বসল। হাসিব ঘরে ঢুকে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। মাথায় এলোপাথারি করে কাটা চুলে হাত বুলিয়ে ঘাড় ফিরিয়ে সারার দিকে তাকালো। সারা মুখ নিচু করে রেখেছে। হাসিব কর্কশ কণ্ঠে বলল, তোর শাশুড়ি দেবর তো আমাকে যা মন চায় তা শোনালো, এবার তুইও বল কি বলবি। সারার মুখ শক্ত হয়ে গেল। প্রতিদিন বোবার মতো চুপ থাকে, আজ কেন যেন অন্তর্দাহে ওর মুখ কথা বলে উঠল। কি আর বলবো, আপনার সাথে কথা বলতে আমার ঘেন্না হয়। কি বললি তুই? হাসিব এগিয়ে এলো। সারা চুপ করে রইল। হাসিব এসে সারার চুলের গোছা টেনে ধরে বলল, ও বোবার মুখে জবান ফুটেছে? সারা স্থির চোখে চেয়ে বলল, আমি না হয় বোবা, আপনি কি? সারাটা মাস তো আমার দিকে ফিরে তাকাবারও সময় হয় না আপনার, আর বাড়ির বাইরে যান অবৈধভাবে নিজের প্রয়োজন মেটাতে। লজ্জা করে না আপনার? ছি, তোর এত বড় সাহস, তুই আমার ছি বলিস? সারাকে মারার জন্য হাত তুলতে হঠাৎ বাজখাই গলায় থমকে উঠল ইফতি। আবার কি শুরু করছো এসব? হাসিব খেয়াল করেনি যে ওদের দরজাটা হাট করে খোলা, তাই ইফতি বাইরে দাঁড়িয়ে সব দেখে ফেলেছে। ততক্ষণে হাসিব সারার চুল ছেড়ে দিয়ে কড়া চোখে দরজার দিকে তাকালো। ইফতির কণ্ঠ পেয়ে সারা দ্রুত ঘোমটা টেনে মাথা ঢাকলো। ইফতি বলল, আজকের পর থেকে তুমি ভাবির গায়ে হাত তুলবা না, একদম না, খবরদার। তুমি তোমার নোংরা হাত ওনার গায়ে যদি আরেকবার তুলেছ তো তোমার খবর আছে। হাসিব সারার দিকে তাকিয়ে হিসিয়ে বলল, কিরে, ও তোর নাগল লাগে নাকি? তোরে মারলে ওর লাগে কেন? সারা সাথে সাথে 2 হাতে মুখ ঢাকলো। ইফতির চেহারা লাল হয়ে গেল। কঠিন স্বরে বলল, সবাইকে নিজের মতো ভাবো কেন? সবাই কি তোমার মতো নাকি? তোমার বাড়াবাড়ি কিন্তু অনেক সহ্য করেছি, আর না, আজকে তুমি যদি। কথাবার্তার এই পর্যায়ে সারা হঠাৎ দরজার সামনে এসে 2 হাত তুলে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে মুখের সামনে 2 হাত তুলে ধরল। ইফতি অবাক হয়ে তাকিয়ে দেখল একজোড়া চোখ, যেখান থেকে অনর্গল অশ্রু ঝরছে। তারপর ইফতির মুখের উপর দরজাটা বন্ধ হয়ে গেল। হতভম্ব ইফতি কয়েক সেকেন্ড সেখানে দাঁড়িয়ে ভেতর থেকে ভেসে আসা কিছু অশ্রাব্য বাক্য শুনতে পেয়ে
আর দাঁড়াতে পারল না, সেখান থেকে ছুটে চলে এলো। সারাটা দিনই মনটা খারাপ কাটল ইফতির। ওর কথাগুলোর কারণে বেচারি আজ বেশ কিছু মার খেয়েছে। দুপুরে খাবার টেবিলে আজ সারার বদলে হাসিনা বেগমকে ভাত দিতে দেখে ইফতি বুঝল ওই বেচারি আজ শারীরিক মানসিক দুই দিক দিয়ে বিপর্যস্ত। তার কথার ধরন থেকে বোঝা যাচ্ছে হাসিব তাকে স্ত্রীর যথাযোগ্য মর্যাদা দিচ্ছে না। উপরন্তু আজ ক্ষোভ চাপতে না পেরে দুটো কথা বলে ফেলায় তার ভাগ্যে জুটেছে উত্তম মাধ্যম। এত বড় অন্যায় দেখেও চুপ থাকা মুশকিল। ইফতি মনমরা হয়ে নীরবে খাচ্ছিল। একসময় আর থাকতে না পেরে ইফতি মাকে বলে উঠল, এভাবে আর কতদিন মা? আমার পক্ষে তোমার বড় ছেলের সাথে এক ছাদের নিচে থাকা সম্ভব না। ওদের আলাদা করে দাও। রোজ রোজ এসব দেখতে ভালো লাগে না। হাসিনা বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমারই কি ভালো লাগে বল? আমি ওর এসব দেখে দেখে অতিষ্ঠ হয়ে গেলাম। কিন্তু ওদের আলাদা করে দিলে ওই বউটা আর বাচ্চাটা যতটুকু ভালো আছে ততটুকু ভালো থাকবে না। ওদের দুজনের জন্যই চুপ আছি। কথাটা যথেষ্ট সত্যতা থাকায় ইফতির মুখে কথা জোগালো না। কিছুক্ষণ পর মৃদুস্বরে বলল, ভাবির বাবার বাড়ির কেউ কিছু বলে না দেখে তোমার ছেলে লাই পেয়ে গেছে। ইফতির স্বরে যেন আক্ষেপ ছড়ে পড়ল। ওর বাবার বাড়িতে আছে কে, আর কেই বা বলবে? ঘরে বেচারির সৎ মা, আর বৌমার বাবার কথা তো বলে লাভ নেই। মা মরলে বাপ তালই হয়ে যায় বলে একটা কথা আছে না? আমার হয়েছে যত জ্বালা। এই নিত্য অশান্তি আমার আর সহ্য হয় না। নিজের ছেলের ভালো করতে গিয়ে পরের মেয়ের কপাল পোড়ালাম। ইফতি আর কোনো কথা না বলে চুপচাপ খেয়ে উঠে পড়ল। আধ ঘন্টা পরে মাকে বলে বাইরে বেরিয়ে পড়ল ইফতি। দুপুরে খাবার শেষে একটু ঘুমানো হাসিনার বহুদিনের অভ্যাস। ইফতি বেরিয়ে যাবার পর আজও তিনি ঘুমোবার আয়োজন করছিলেন। তখনই দরজায় টোকা পড়ল। বিরক্ত হয়ে দরজা খুলতে গেলেন তিনি। এ সময় আবার কে এলো? দরজা খুলে তার ছোট বোন রায়না, তার ছেলে ঈশান আর মেয়ে বিথিকে দেখে তিনি একই সাথে বিস্মিত এবং আনন্দিত হলেন। পরক্ষণে মনে পড়ল হাসিবের কথা। মনে মনে প্রমাদ গুনলেন, হায় কপাল, আজই এদের আসার ছিল। বউটা এমনিতেই আধামরা হয়ে ঘরে পড়ে আছে। ওইদিকে হারামজাদা বড় ছেলেটাকে ধরে চোরের মতো চুল কেটে দিয়েছে মেয়ের ছোট ভাই। সেই হাসিবের নামে চেয়ারম্যান অফিসে বিচার দিয়েছে। হাসিব নাকি ওই মেয়েটার সাথে অনেকদিন ধরেই ভাব জমাচ্ছিল। বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটার সাথে সম্পর্ক করেছিল। তাদের ছেলেকে চেনেন তারা, তাই মেয়ে পক্ষের কথা সত্য ধরে আজ মান সম্মান বাঁচাতে ওই মেয়ের পরিবারের দাবির কাছে নতি স্বীকার করতে হয়েছে। তাদের মোটা অঙ্কের টাকা দিতে হয়েছে। মেয়ের মায়ের বক্তব্য, সে মেয়েটাকে পাত্রস্থ করতে গেলেও তো টাকা লাগবে। তখন বাধ্য হয়ে ইফতিকে টাকার দাবিটা মেনে নিতে হয়েছে। হাসিনারা পরিষ্কার বুঝতে পারছিলেন মেয়েটার পরিবারও ধান্দাবাজ ধরনের। কিন্তু আজ পরিস্থিতি সম্পূর্ণ মেয়েদের পক্ষে থাকায় ইফতিদেরকেই ক্ষতিপূরণ গুনতে হয়েছে। তার চেয়ে বড় কথা, হাসিবের কারণে তার বউ বাচ্চা সাফার করুক, এটা ইফতি বা হাসিনা চাননি। হাসিনাকে অন্য মানুষকে দেখে ছোট বোন রায়না জিজ্ঞেস করল, ইফতি কোথায়? ও বাড়িতে নেই? হাসিনা মাথা নাড়ল, না, একটু বাইরে গেছে। ও, আমি কিন্তু সন্ধ্যার পরপরই চলে যাব বুবু, রাত করব না। আরে না, তুই এতদিন পরে এলি, রাতে খেয়ে দিয়ে তারপর যাবি। ইফতি ফিরুক, তোদের একেবারে গাড়িতে তুলে দেবে বলে হাসিনা গিয়ে সারাকে ডাকলেন। সারা যেন হাসিনার ডাকের অপেক্ষাতে ছিল। সে তাড়াতাড়ি এসে হাসি মুখে খালা শাশুড়ির সাথে এবং খালাতো ননদদের সাথে দেখা করল। তারপর নাস্তার আয়োজনে লেগে গেল। সন্ধ্যার পর সবাইকে নাস্তা দেবার পর হাসিনা সারাকে রান্না বসাতে বললেন, কারণ তার ছোট বোন রায়না এতদিন পর এসেছে, তাকে না খেয়ে যেতে দেওয়া ঠিক হবে না। রায়না সারার মলিন মুখ দেখে টিপ্পনি কেটে বললেন, কি গো, আমাদের দেখে মুখ কালো হয়ে গেল নাকি? হাসিনার সাথে সাথে বললেন, না না, ওর শরীরটা ভালো না। ইফতির ছোট খালার মেয়ে বিথি বলে উঠল, ভাবি, তুমি দেখতে কিন্তু আরও কিউট হয়ে গেছ। সারা ম্লান হেসে রান্নাঘরে চলে গেল। রায়না সেদিকে তাকিয়ে বললেন, বউটা কেমন রে আপা? ভালো, খুব ভালো। আমার ছেলেটাই বদ। তোমার মতো শাশুড়ি কম দেখেছি। নিজের বউয়ের এত গুণ গাইতে পারো। দেখো, লাইপে মাথায় উঠে না আবার। না না, ও সেরকম মেয়ে না। তা আমাদের বিথির বিয়ের কি করলি? শুনলাম পাত্রপক্ষ এসে দেখে গেছে। দেখে তো গেছে, তবে আমার মনে ধরেনি। কেন, তোরা আবার কেমন ছেলে চাই? আমাদের ইফতির মতো হলে ভালো। হাসিনা এবার হাসলেন। এটা তিনি স্বীকার করেন, তার ইফতির মতো ছেলে কমই আছে। সৎ, পরিশ্রমী, আবার মায়েরও ভক্ত ছেলে। রায়না বলে চলেছেন, আমাদের বিথি তো ইফতির খুব নাম করে। তা ও কি করে আজকাল? আচমকা প্রসঙ্গ ইফতির দিকে ঘুরে যাওয়ায় কিছুটা অবাক হলেন হাসিনা। বললেন, এই তো আমাদের প্রেসটা তো ওই চালায়। তোর দুলাভাই রেখে যাওয়া সব কিছু তো ওই সামাল দিচ্ছে। হাসিব তো মন চাইলে চাকরি করে, কদিন পরে আবার ছেড়ে দেয়। ওকে নিয়ে আছে এক জ্বালায়। ইফতির বিয়ে শাদী দেবে না? মেয়ে দেখেছো নাকি? রায়না পুরনো কথার খেয়ে ধরলেন। হাসিনার কাছে রায়নার কথাবার্তা কেন যেন ইঙ্গিতপূর্ণ মনে হলো। তবুও তিনি জবাব দিলেন তার মতো করে, মেয়ে পাবো কি? এখনো খুঁজিয়ে নাই। খুঁজলে তো পাবই। রায়না মুখে পান পুড়ে কথার ছলে বলে বসলেন, তোমাকে একটা কথা বলি হাসু আপা, আমার আবার ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে ভালো লাগে না। আমার কাছে কিন্তু ইফতি আর বিথির জুড়ি বেশ ভালো লাগে। দুটিতে খুব মানায়। আমার বিথি ও ইফতি ভাইয়া বলতে অজ্ঞান।
হাসিনা ভ্যাবাচাকা খেয়ে গেলেন বোনের এমনতর কথা শুনে। রায়না হেসে বললেন, তুমি আমার বড় বোন, আমার আপন মানুষ, তোমার কাছে রাগঢাক কি? আমার মেয়ে কিন্তু কোনো অংশে কম না। বিয়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, ঘরকন্যার সব কাজই জানে। যে ঘরে যাবে সে ঘর আলো করে রাখবে আমার মেয়ে। হাসিনা এবার সপ্রতিভ হেসে বললেন, আরে বাবা, ও হলো আমাদের ঘরের মেয়ে, ওর সম্পর্কে নতুন করে কিছু জানতে হবে নাকি? তবে আজকাল ছেলে পেলে তো, তাই ইফতির সাথে কথা না বলে কিছু বলতে পারছি না রে। ও ফিরুক, ওর সাথে কথা বলি। রায়না হেসে বললেন, আলাপ করো, তাতে সমস্যা নেই। তবে ইফতি রাজি থাকলে বিথির বাবাকে নিয়েও কোনো সমস্যা নেই। সেও ইফতিকে খুব পছন্দ করে। তুমি ইফতি ফিরলে ওর সাথে আলাপ করো। হাসিনা হেসে রান্নাঘরের দিকে তাকালেন। বিথি খুব হেসে হেসে সারার সাথে গল্প করছে, সারাও ওর সাথে হাসছে। মেয়েটা কত সহজে নিজের মনের কষ্ট চাপা দিয়ে রাখতে পেরেছে। বিথি কি সারার মতো সহনশীল? প্রতিদিনের মতো আজও ইফতি নাস্তা খেয়ে প্রেসে যাবার জন্য তৈরি হচ্ছিল। রাফি ওর কোলে বসে গুট গুট করে রুটি খাচ্ছে। হাসিনা বেগম চায়ের কাপ হাতে ছেলের সামনে রেখে নিজেও একটা চেয়ার টেনে বসলেন। ইফতি এক ঝলক মায়ের দিকে তাকালো। সাধারণত মা এ সময় নিজের ঘরে শুয়ে থাকেন, নতুবা রান্নাঘরে ভাবিকে সাহায্য করতে থাকেন। তার নাস্তা খাওয়া শেষ, কারণ ভাবি আর মা দুজনেই একসাথে সকালে 8টার দিকে নাস্তা করে, যে সময়টাতে বাকিরা ঘুমে থাকে। তার মানে মায়ের এ সময়ে চেয়ার টেনে বসা মানে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। ইফতি ভালো করে জানে কোনো জরুরি কথা বলার আগে এটা মায়ের অভ্যাস। এসে সামনে বসবে, বিভিন্ন বিষয়ে টুকটাক আলাপ করে তারপর মূল প্রসঙ্গে আসবে। ইফতির ধারণাকে সত্যি করে দিয়ে হাসিনা বেগম রাফির সাথে কথা বলতে শুরু করলেন। চাচ্চুর সাথে নাস্তা খাও, আমাকে একটু দাও না। রাফি নিজের মুখ থেকে রুটি বের করে দাদির দিকে এগিয়ে দিতে গেলে হাসিনা হেসে নাতির মাথায় হাত বুলিয়ে বললেন, ওরে আমার দাদু ভাই রে, তুমি খাও দাদুমণি, তুমি খাও। ইফতি বেশ বুঝতে পারছে মা কিছু বলতে এসেছে। সে ইফতির মুখে রুটির টুকরা তুলে দিয়ে বলল, কিছু বলবে মা? হাসিনা বেগম সামান্য কেসে বললেন, কিছু তো বলতাম, তুই তো প্রেসে যাচ্ছিস, সময় হবে তোর। কি বলবে বলো? বলে ইফতি দেওয়ালে ঘড়ির দিকে তাকালো। হাসিনা হাসি মুখে বললেন, সেদিন তার ছোট খালামণি এসেছিল বিথিকে নিয়ে। তো তোর খালামণি সেদিন বলেছিল, মানে এটা অবশ্য আমারও কথা, তোর ছোট খালু এমনটাই চায়, বিথিরও এতে অমত নেই। আরে কথাটা কি সেটা তো বলো না। মানে বলছিলাম কি, তোর কোনো পছন্দ টছন্দ নেই তো? ইফতি হেসে ফেলল। পছন্দ? কোনো মেয়েকে? হ্যাঁ, আছে নাকি? পছন্দ তো একজনকে করেছিলাম ক্লাস 9-এ থাকতে। তখন তো তুমি আমার পিঠে চালা কাঠ ভেঙেছিলে, মনে আছে? পছন্দের চ্যাপ্টার ওই দিনই ক্লোজ হয়ে গেছে। ইফতি হেসে হেসে বলল। হাসিনা মুখে হাসি ধরে রেখে জবাব দিলেন, ওইটা কোনো মেয়ে ছিল? ধুমসি একটা, তোর চোখ না চুলা, তার উপর পড়তি ক্লাস 9-এ। মারব না তো কি? মারার সময় কি বলেছিলে সেটা বুঝি ভুলে গেছো? কি বলেছিলাম বলনি? জীবনে যদি আর কোনো মেয়ের দিকে তাকাস তো তোর চোখ গেলে দেব। সেই ভয়ে তো আর কারো দিকে তাকায়নি। হাসিনা মৃদু ঝামটা দিয়ে বললেন, হয়েছে, তুইও একেবারে আমার কথা ধরে বসে আছিস না? যাক, পছন্দ নাই তো ভালো হয়েছে। তোর ছোট খালামণি বিথির সাথে তোর বিয়ের কথা বলছিল, বুঝলি? ইফতি এক হাত দেখিয়ে মাকে থামালো। শোনো মা, আমার নিজের কোনো মেয়ে পছন্দ করা নেই, এটা সত্যি। তবে কোন ধরনের মেয়ে বিয়ে করব সেটার একটা শর্ত আছে। তোর আবার কি শর্ত? বাহ, আমার কোনো শর্ত থাকতে নেই? তা থাকবে না কেন, বল শুনি। জানি তো বলবি মেয়ে যেন সুন্দর হয়, চুল লম্বা হয়, এসবই তো বলবি। তো বিথি কি খারাপ? মা, তুমি কথা শেষ করার আগেই তোমার মন গড়া কথা বলে চলেছ। আমি কখনোই সুন্দরী আর লম্বা চুলের মেয়ের শর্ত রাখিনি। বিশেষ করে ভাইয়া ভাবিকে দেখার পরে তো আমার ওই শর্ত আরও বেশি করে রাখতে চাই। কি শর্ত? ইফতির কণ্ঠস্বর কিছুটা খাদে নেমে গেল। মেয়ে যেই হোক সে যেন ভাবির মতো হয়। সারার মতো? মানে কি বলতে চাস তুই? আগে চিৎকার দাও কেন? সারার মতো বলতে বুঝিয়েছি সে যেন পর্দানসীন হয়, নামাজি এবং মৃদুভাষী হয়। আমি ভেবে দেখলাম, ভাইয়ার মতো মানুষ যে আচরণ করে, ভাবি যদি এর 10 ভাগের 1 ভাগ রিয়েক্ট দেখাতো তাহলে আমাদের ঘরটা হতো কুরুক্ষেত্র, এবং যথাসম্ভব ভাইয়ার বউ তাকে ডিভোর্স দিয়ে পালাতো। ভাবি তো এত বকা খায়, তারপরেও বেহায়ার মতো প্রতিনিয়ত ভাইয়াকে সংশোধনের চেষ্টায় নিজের জীবনটা শেষ করে দিচ্ছে। হাসিনা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোর কথা একদিক দিয়ে ঠিক, আবার আরেক দিক দিয়ে ভাবলে দেখা যায় সারার স্বার্থ আছে। কারণ আমার হাসিবের সয় সম্পত্তি আছে, ওর ছেলে আছে। সারা কোন চুলায় মরতে যাবে? বাপের বাড়িও তো নেবে না, তাই ঠ্যাঙ্গানি খেয়েও এখানেই পড়ে থাকে। ইফতি ছোট্ট করে নিঃশ্বাস ফেলে দুদিকে মাথা দোলালো। একজন শাশুড়ির মতোই কথা বললে মা, তোমার কাছ থেকে এমন কথা আশা করিনি। তোমার মেয়ে হলে তুমি কি করতে? হাসিনা কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ হেসে মাছি তাড়ানোর মতো করে হাত নেড়ে বললেন, তরে আমি কি বলতে আসলাম আর তুই আমারে কোন দিকে নিয়ে গেলি? তোর বিথিরে পছন্দ কিনা সেটা বল। বিথিকে অপছন্দ করার কি আছে?
কিন্তু শর্ত ওই, বিয়ে ঠিক হলে হিসাব নিকাব করতে হবে। আমি নিজেও চেষ্টা করছি আরও সুশৃঙ্খলভাবে চলতে। সেদিন মসজিদের একটা বয়ানে খতিব সাহেব বললেন, ছেলেরা মেয়েদের রূপ, বংশ আর টাকা দেখে বিয়ে করে বলেই সংসার জীবনে যত অশান্তি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের পুরুষদের নারীর ধার্মিকতা দেখে বিয়ে করতে বলেছেন। সব তো বুঝলাম, বিধিকে যদি তুই বোরকা পরাস তো পরবে না কেন? শুধু বোরকা পরাটাই সমাধান না মা। বোরকা পরে এমন হাজারো মেয়ে আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য বোরকা পরে না, স্বামী বা পিতার ভয়ে পড়ে। এখন তাহলে তোর মতামত কি? তোমার যদি বিধিকে এতই পছন্দ হয় তো বউ বানিয়ে নিয়ে আসো, আমার কোনো আপত্তি নেই। কেবল আমার পছন্দ অপছন্দটা জানিয়ে দিও। তবে রিয়েল কোনো ধার্মিক মেয়ে পেলে ভালো হতো। বিয়ে হবার জন্য অনেকেই শর্ত মেনে নেয়, কিন্তু পরে তাদের আসল রূপ প্রকাশ পায়। হঠাৎ তুই ধার্মিক মেয়ে খোঁজা শুরু করলি কি মনে করে? চারপাশের অনেক কিছু দেখে ভয় পায় মা। আমার এক বন্ধু আছে, পুলিশে চাকরি করে। ওকে চোর ডাকাত ভয় পায়, আর ও ভয় পায় ওর বউকে। ওর স্ত্রীর ভয়ে বেচারা বাথরুমে যাবার সময়ও নিজের ওয়ালেটটা রেখে যেতে সাহস পায় না। সমানে নাকি পকেট থেকে টাকা চুরি হয়ে যায়। সেদিন আরেক আড্ডায় বসে শুনলাম একজনের বউ নাকি বাচ্চার পরীক্ষার ফিস, টিফিন, স্কুলের রিক্সা ভাড়া এসবের কথা বলে অতিরিক্ত টাকা নিয়ে সেই টাকা নিজে বিলাসিতায় খরচ করে। এখন বলো, মানুষ কাকে সবচেয়ে বেশি বিশ্বাস করবে? ঘরের শত্রু যদি বিভীষণ হয়? হাসিনা কিছুটা গম্ভীর হয়ে গেল। তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? ইফতি এবার হাহা করে হেসে উঠল। যাক, তুমি তাহলে ভয় পাচ্ছ। আমি তো কেবল একটা সুন্দর সংসার চাই, যেখানে শান্তি থাকবে, বিশ্বাস থাকবে, ব্যাস। এখন তাহলে তোর ছোট খালাকে কি বলবো? মা, আমি তো কেবল তোমাকে আমার মনের চিন্তাগুলো জানিয়েছি। বিথিকে আমার চেয়ে বেশি তুমি চেনো, আর তোমার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। বুঝলাম, কিন্তু তুই তো আমাকে চিন্তায় ফেলে দিলি। চিন্তার কিছু নেই মা, তুমি ছোট খালামণিকে সরাসরি আমার মনের কথা জানিয়ে দাও। এসব জেনে যদি ওনার মেয়ে রাজি থাকে এবং পর্দা মেনে এভাবে চলতে পারে, দেন ওকে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে উঠি। প্রেসের লোক এসে বসে থাকবে। নাও রফিককে নাও, ওর মাকে বলো ওর হাত মুখটা ধুয়ে দিতে। ইফতি বেরিয়ে যাবার পর হাসিনা ছোট বোনকে ফোন দিলেন। রায়নাই ধরল। হ্যাঁ আপা, কি খবর? খবর আর কি, ভালোই। তোর জামাইয়ের শরীর এখন কেমন? ভালো আছে। ইফতির সাথে কথা হয়েছে? হ্যাঁ, কথা তো হলো। ওর কোনো আপত্তি নেই, তবে তবে আবার কি? বিথিকে বোরকা পরা ধরতে হবে। আমার ছেলের এমনিতে কোনো ডিমান্ড নাই, তার শর্ত একটাই, বউরে পর্দায় থাকতে হবে। এখন ও যদি বোরকা পরায় তাহলে বিথি বোরকা পরবে, সমস্যা কি? বোরকা পরা তো খারাপ না, আমাদের সারারে দেখোস না? হাসিনা সাথে কথাটা জুড়ে দিলেন, কিন্তু কথাটা রায়নার কোথাও গিয়ে আঘাত করলো যেন। জ্বলে উঠতে গিয়েও নিজেকে সামলে নিয়ে বললেন, সব কথায় সারা সারা করা তোমার অভ্যাস হয়ে গেছে আপা। কি জাদু যে তোমাদের মা ছেলেরে করছে আল্লাহ জানে। কি যে আবল তাবল কস না, কি করবে? ঠিকই কই, কি আবার করবে? জাদু করছে। সারা বলতে তুমি অন্ধ, আর এখন ইফতিও। যাকগে, আমি বিথির বাবার সাথে কথা বইলা সামনের সপ্তাহে আসবো দিন তারিখ ঠিক করতে। ঘরের ছেলে ঘরের মেয়ে, খামোখা দেরি করে লাভ কি? আচ্ছা ঠিক আছে, কবে আসবি জানাইস। কার সাথে কথা বললে মা? বিথি মায়ের কাছে এসে দাঁড়ালো। তোর বড় খালার সাথে কথা বলছিলাম। আপা বলল ইফতি নাকি রাজি। বিথির মুখটা চাপা হাসিতে ভরে গেল। রায়না ভ্রুঙ্কুচকে বললেন, তবে ও শর্ত রেখেছে বলে তোরে বিয়ের পর বোরকা পড়তে হবে। বিথি কিছুটা অবাক হয়ে তাকালো। ইফতি ভাই বলছে এই কথা? তোর খালা তো তাই বলল। ইফতি ভাই তো এই পদের না, সে আবার কোন কালে পর্দা চিনছে জানে না, কোত্থেকে কি শিখছে আল্লাহ জানে। এক হুজুনি তো ঘরেই থাকে, সেই ছেলেটার মাথাটা নষ্ট করছে। আমি যে বলি আমার বোন তো কানে নেয় না। নিশ্চয়ই ওই বউয়ের কোনো দোষ আছে, না হলে হাসিবের মন বাইরে বাইরে থাকে কেন? আমার বোন তো বেকুব, বুঝে না। আমার তো ভয়ই লাগে, ওই মেয়ে কি ইফতিরে জাদু করলো নাকি? অমন বাঘের বাচ্চা ছেলে এখন পর্দা পশিদা নিয়ে কথা বলে। বিয়েটা আল্লাহ আল্লাহ করে হতে দাও, সব খেলা শেষ হয়ে যাবে। বড় খালামণির বোকা বানাতে পারলেও আমাকে তো আর পারবে না। যাই, তোর বাবাকে গিয়ে খবরটা জানাই। বিথির কপালে চিন্তার রেখা দেখা দিল। মা যা সন্দেহ করেছে সেটা কি আসলেই ঠিক? সারাকে তো সেরকম মনে হলো না, খুব হাসি খুশি আর মিশুক প্রকৃতির। তবে হাসিব ভাইয়ের সাথে একদম বেমানান। বয়সটা অনেক কম, কম করে হলেও হাসিব ভাইয়ের থেকে 8-10 বছরের ছোট হবে। খালামণি যে কি মনে করে এমন বাচ্চা মেয়েকে নিজের ছেলের গলায় ঝুলালো, সে হাসিব ভাইয়ের মনই বুঝে না। নইলে তার সুন্দর চেহারা দেখেও হাসিব ভাই অন্যদিকে যাবে কেন? 7-5 ভাবতে ভাবতে ইফতিকে ফোন দিয়ে বসলো বিথি। ইফতি ধরল, সালাম দিয়ে বলল, কে বলছেন? আমি বিথি। কোন বিথি? বিথির আত্মসম্মানে লাগলো। ইফতি কি তাকে ইচ্ছে করেই নাচেনার ভান করছে? নিজেকে সামলে নিয়ে হাসি মুখে বলল, কয়টা বিথিকে আপনি চেনেন? আমি আসলে, ও তুমি বিথি, আমাদের বিথি? সরি। জি, আপনাদের বিথি। যাক, চিনছেন তাইলে। আসলে চট করে ধরতে পারিনি। হ্যাঁ বলো, কি জন্য ফোন করেছ? কেন,
এমনি বুঝি ফোন করতে পারি না? তা পারো, তবে কাজটা উচিত না। কোন কাজটা? একজন পরপুরুষের সাথে এভাবে অপ্রয়োজনে ফোন আলাপ করা। আপনি তো পরপুরুষ না, আপনি আমার কাজিন। আপনাকে ছোটবেলা থেকে চিনি। প্রশ্ন ছোটবেলা থেকে চেনার নয়। কোরআনের যে 14 জন মাহরামের কথা বলা হয়েছে, আমি তার মধ্যে পড়ি না, আর তুমিও আমার জন্য বেগানা। ওহ, এগুলো কার কাছ থেকে শিখেছেন? আপনার ভাবির কাছ থেকে বুঝি। তার সাথে আজ পর্যন্ত ফেস টু ফেস হয়নি। কথা বলা তো বহুদূর। শি ইজ আ পারফেক্ট মুসলিমা। ওনার মতো মেয়ে এই যুগে বিরল। তুমি যদি ওনার সাথে কয়েকদিন মিশতে। ইফতির কথাগুলো শুনতে গিয়ে বিথির মনে হলো মা তাহলে ভুল বলেনি। ইফতি ওর ভাবির প্রেমে হাবুডুবু খাচ্ছে। প্লেটোনিক লাভ যেটাকে বলে। ধরা ছোঁয়ার বাইরে একজনের ব্যক্তিত্বে অতি মাত্রায় মুগ্ধ হলেই এ ধরনের প্রেম জন্ম নেয়। নইলে হবু বধূর সাথে কেউ ভাবির আলাপের সময় নষ্ট করে? নিজেদের কত কথা থাকতে পারে না। ইফতি ভাইকে যতটা রাফ অ্যান্ড টাফ দেখায়, আদতে সে তার বিপরীত। আথামুল্লাহ। বিথির মনে একটা রাগ চেপে গেল। এবার খালামণিদের বাসায় গেলে সারার সাথে কথা বলবে। ওর পেট থেকে কথা বার করবে সে। নিশ্চয়ই ইফতি ভাইয়ের মানসিক পরিবর্তনে তার হাত আছে। আজ সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত সারা। গতরাতে হাসিবের 2 খালা তাদের ছেলে মেয়ে নিয়ে এসে উঠেছে। আগামীকাল নাকি ইফতির আংটি পরানো হবে। যদিও এই আংটি বদলের অনুষ্ঠান একদমই শরীয়ত সম্মত নয়, কিন্তু কজনে বোঝে এটা? একটা আংটির বৃত্তে 2 জন মানুষকে বেঁধে ফেলে অবাধে মেলামেশার জন্য ছেড়ে দেওয়া হয়। ভীষণ অন্যায় এটা। কিন্তু এসব কথা বলার যোগ্যতা সারার নেই। ও বললেও কেই বা শুনবে? কাজ করতে করতে হাঁপিয়ে উঠছে সারা। সকালে 1 গাদা রুটি বানিয়ে সবজি রান্না করে সবাইকে নাস্তা দিয়েছে। রাফিকে ধরার সময়ই পায়নি। একটা বাটিতে দুধ রুটি ভিজিয়ে বুয়ার হাত দিয়ে ইফতির ঘরে পাঠিয়ে দিয়েছে। ইফতি এই সাহায্যটুকু না করলে বাচ্চাটাকে বেশিরভাগ দিনে না খেয়েই থাকতে হতো। ইফতি আবার অনেকটা সময় নিয়ে যত্ন করে খাওয়ায়। ওর বাবা তো কোনোদিন ছুঁয়েও দেখেনি। এদিকে হাসিবও সকাল থেকে ঘরে। ঠান্ডা লেগেছে কিনা কে জানে। সারা রাত কেসেছে। সারা জোর করে তেল মালিশ দিয়েছে। তারপরে কিছুটা রেহাই মিলেছে। হাসিবের কাশিতে বাচ্চাটা পর্যন্ত ভালোভাবে ঘুমাতে পারেনি। আর তার নিজের কথা কি বলবে? অর্ধেক রাতেই জেগে কেটেছে। চোখগুলো জ্বালা করছে ওর। তবুও আনন্দ লাগছে। বাড়িতে একটা অনুষ্ঠান হতে যাচ্ছে। ইফতি ভাইয়ের বিয়ের আংটি পরানো হবে। কে জানে, ইফতি ভাই রাজি থাকলে শেষ মুহূর্তে আক্ত হয়ে যেতে পারে। অন্তত সারা তাই আশা করছে। গতকাল খালামণিদের সাথে বিথি আসেনি। আজ ওর বাবার সাথে এসেছে এবং অবাক হলেও সারার কাছে ভালো লেগেছে যে বিথি একটা সিলভার কালারের আবায়া পরে এসেছে। সারা এগিয়ে গিয়ে ওর হাত ধরে ওকে অভ্যর্থনা জানালে বিথি মুখের হাসি মুছে কঠিন স্বরে বলল, আমি এসেছি বলে তুমি কি আসলেই খুশি হয়েছ? সারা কিছুটা বিব্রত বোধ করলেও পরক্ষণে হেসে বিথির হাত ধরে বলল, তুমি এসেছ আর আমি খুশি হব না কেন বলো তো? বরং আমার তো তোমাকে দেখে আরো আনন্দ লাগছে। বিথি কিছু না বলে সারার হাত ছাড়িয়ে ঘরের ভেতর চলে গেল। দুপুরে খাওয়া দাওয়ার পর রান্নাঘর গুছিয়ে গোসল সেরে ফেলল সারা। সারা গা ঘামে চটচট করছে ওর। একটু পরেই আসরের ওয়াক্ত হয়ে যাবে। সারা ভাবল একেবারে আসরের নামাজ পড়ে তারপর ভাত খেতে বসলেই ভালো হবে। প্রতিদিন টেবিলে খেতে বসলেও আজ রান্নাঘরেই মোড়া পেতে বসল সারা। বাড়ি ভর্তি মেহমান। বাইরে ছোট খালু বড় খালু, ইফতির ছোট বড় খালাতো ভাইরা বারবারই আসছে যাচ্ছে। ইফতিও আজ বাসায়, তাই সারা আজ রান্নাঘর থেকে একদম বেরি হচ্ছে না। মাঝে 2 বার শুধু ঘরে গিয়ে হাসিবকে খাবার দিয়ে এসেছে। হাসিবও আজ ঠিকমতো খেতে চাচ্ছে না। সারা কয়েকবার জিজ্ঞেস করলেও কোনো উত্তর দেয়নি। শেষটায় ধমক দিয়ে বলেছে, তোমাকে বলে কি হবে? তুমি কি ডাক্তার? যাও, সরো এখান থেকে। সারা আর কথা বাড়ায়নি, রান্নাঘরে চলে এসেছে। রান্নাঘর থেকে বেরোবার আগে সন্ধ্যার নাস্তার আয়োজন করে ফেলল সারা, যেন নামাজ পড়ে সবাইকে তাড়াতাড়ি নাস্তাটা দিয়ে দিতে পারে। সব কাজ সেরে একেবারে রান্নাঘর গুছিয়ে ঘরের দিকে রওনা হলো সে। এমন সময় হাসিনা বেগম এলেন। এসে খপ করে সারার হাত ধরে তাকে হিড়হিড় করে টেনে নিয়ে ঘরে এলেন। সারা কিছুটা হকচকে গেল শাশুড়ির এহেন আচরণে। কি হয়েছে মা? সারা অবাক হয়ে বলল, কি আবার হবে? যা ভাবছিলাম তাই। রায়না ইনিয়ে বিনিয়ে কাবিনের কথা তুলেছে। বড় আপাকে মনে হয় আগে থেকে পট্টি মেরে নিয়ে এসেছে। উনিও হ্যাঁ হ্যাঁ করছেন। আচ্ছা, এভাবে ছেলের বাড়িতে মেয়ে আসে আর কাবিন হয়ে যায়, এমন কথা শুনেছ? মানুষ কি বলবে? এদের হয়েছে কি? নিজেদের ঝামেলা আমার উপর দিয়ে পার করতে চায়, বুঝছো? কিছু বুঝি না মনে করেছ? মাগনায় মেয়েকে পার করছে, তাও আবার এখানেই বিয়ে দিতে চায়। আমার হয়ে কথা বলার মতো কেউ নাই, তাই আমাকে একলা পেয়ে সব থুপে দিচ্ছে। আমি তো একটু রাজি হব না। আমার 2-4 জন আত্মীয় স্বজন আছে না, তাদের কাছে কি জবাব দেব? ইফতি ভাই কি বলে? সারা হঠাৎ বিপন্ন বোধ করল, কারণ ও কি বা বলতে পারে এ ব্যাপারে। শাশুড়ি মুখ ঝামটে বলল, আর তোমার ইফতি ভাই, ওইটা তো ফাজিল আছে, ঘরে ঢুকে হাত পা তুলে বসে আছে। তবুও ইফতিকে বললে মনে হয় না ও রাজি হবে।
আর হাসিবের কথা কি বলবো, নামের বড় ভাই হয়েছে, কোনো কামের না। মজলিস থেকে একটু কথাবার্তা বলবে তা না, ঘরের ভেতর খাপটি মেরে পড়ে আছে। মা ওর শরীরটা ভালো না। শরীর ভালো থাকবে কি করে? দিন রাত যে ছাইপাশ গিলে টাল হয়ে থাকে, ওসব খেয়ে বেঁচে আছে এই বেশি। যাক, আমি এখন ওদের কি বলবো বলো তো, আমার মাথা কাজ করছে না। আপনি এটা ভাইয়ার সাথে আলাপ করে দেখেন। কে ইফতি? দূর, ও কি বলবে আমি জানি, বলবে তুমি যা ভালো বুঝো করো। মা, আংটি পরানোটা আসলে কোনো শরীয়ত সম্মত অনুষ্ঠান না। কাবিনই তো ভালো, তবে আপনি বলে দিতে পারেন যে কাবিনটা না হয় 2 দিন বাদে করুক, কারণ রাফির বাবার শরীরটাও ভালো না। এই কারণটা তো দেখাতেই পারেন। তাছাড়া কাবিনেরও তো কিছু ফর্মালিটি আছে, এত কিছু এত অল্প সময়ের মধ্যে কিভাবে হবে? আরে রায়না বলে তোমার বিয়ের শাড়িটা পরিয়ে দেওয়া পা, নতুন শাড়ি পরতে হবে এমন তো কোনো কথা নেই, বরং ময়মুরব্বির দোয়া থাকবে তাতে। আসলে মেয়ে গছানোর তালে আছে, বুঝেছ? মেয়ে পার করতে পারলে বাঁচে। সারা আঁচলে মুখ মুছে ঘড়ির দিকে তাকালো। মাগরিবের নামাজের সময় হয়ে যাচ্ছে, একটু বিশ্রাম নিতে চেয়েছিল, সেটি হলো না। হাসিনা যাবার আগে বলে গেলেন, শোনো, নামাজটা পড়েই পোলাওটায় দম দিয়ে দিও। আর নাস্তা রেডি? জি মা। হাসিনা আপন মনে গজগজ করতে করতে বেরিয়ে গেলেন। সারা মাথা থেকে ঘোমটা ফেলে খাটের কিনারে গিয়ে বসল। আস্তে করে খোপার বাঁধনটা খুলে দিল। চুলগুলো ঘামে ভিজে আছে, এখন না শুকালে একটু পরে রান্নাঘরে ঢুকলে আবার ভিজবে। এমন সময় বিছানায় ঠেকিয়ে রাখা হাতের ওপর কারো হাতের টের পেয়ে তাকালো। হাসিব ডান হাত বুকে ঘষছে আর বাম হাত দিয়ে সারাকে ডাকছে। সারা দ্রুত ঘুরে বসল। কি হলো? খুব কি খারাপ লাগছে? হ্যাঁ, খুব খারাপ লাগছে, শ্বাস নিতে পারছি না সারা। সারা নিজের হাত দিয়ে হাসিবের বুকে ঘষে দিল কিছুক্ষণ, তারপর দ্রুত মাথায় আঁচল তুলে পাশের ঘরে দৌড় দিল। সেখানে ইফতি বিছানায় বসে মোবাইলে কাজ করছিল। আচমকা সারাকে ওই রুমে দেখে ইফতি মোবাইল রেখে তাকালো। সারা কাঁপা কণ্ঠে বলল, আপনার ভাই যেন কেমন করছে, একটু আসেন না প্লিজ। বলে সারা দ্রুত ঘরের দিকে যেতেই ইফতি মোবাইল ফেলে ওর পিছু নিল। বিথি ইফতির ঘরের দিকে আসছিল। ওদের দুজনকে এভাবে ছুটে যেতে দেখে সে থমকে দাঁড়ালো। ইফতি হাসিবের বুকে হাত দিয়ে বলল, কি হয়েছে ভাইয়া, কেমন লাগছে তোমার? উঠে দাঁড়াতে পারবে? চলো ডাক্তারের কাছে চলো। জ্বলে গেল, পারছি না সহ্য করতে। ওহ ইফতি, বলে হাসিব জ্ঞান হারালো। ইফতি সারার দিকে তাকিয়ে বলল, ভাইয়া শার্টটা কোথায়? দিন, ওকে পরিয়ে নিয়ে যেতে হবে। সারা দ্রুত শার্টটা নিয়ে ইফতির হাতে দিলে ইফতি হাসিবের গায়ে শার্টটা পরাতে গেলে সারা ওকে সাহায্য করল। তারপর ইফতি 2 হাতে জাপটে ধরে হাসিবকে পাঁচা কোলা করে তুলে নিয়ে দরজা দিয়ে বেরোতে গেলে বিথিকে দেখা গেল হতবাক হয়ে দাঁড়িয়ে থাকতে। ইফতি ততক্ষণে হাসিবকে ড্রয়িং রুমের সোফায় নামিয়ে রেখে চড়া কণ্ঠে মাকে ডাকল। হাসিনা দৌড়ে এলেন, পেছন পেছন বাকিরাও বেরিয়ে এলো। হাসিবকে ওভাবে সোফায় পড়ে থাকতে দেখে সবার মধ্যে একটা হুলস্থুল পড়ে গেল। ইফতি মাকে বলল, মা দ্রুত কিছু টাকা দাও তো, আমার কাছে তো বেশি নেই। পকেট হাতড়ে দেখল একটা 500 টাকার আর 10 টাকার একটা নোট। হাসিনা দৌড়ে আলমারি খুলে 1010 টাকা এনে ইফতির হাতে গুজে দিলে ইফতি খালাতো ভাই সাব্বিরের দিকে তাকিয়ে বলল, এই তুই আগে নেমে একটা সিএনজি বা ক্যাব যা পাস তাড়াতাড়ি ভাড়া করতো, দৌড়া। সাব্বির সাথে সাথে ছুট লাগালো। ইফতি পুনরায় হাসিবকে কোলে তুলে নিয়ে উঁচু করে ফেলল। তারপর দ্রুত বেগে বেরিয়ে গেলে হাসিনাও পিছু নিতে চাইলে ইফতি মাকে নিষেধ করে সিঁড়ি বেয়ে নেমে গেল। হাসিনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়লেন। সবাই এবার পেছন ফিরে সারাকে খুঁজল। রায়না বলে উঠলেন, এই সারা কই, সারা কই? বিথি মুখ শক্ত করে বলল, ঘরেই বসে আছে, আবার যাবে কই? ইফতির বড় খালা ঘরে উঁকি দিয়ে দেখলেন সারা জায়নামাজে সিজদায় পড়ে ফোপাচ্ছে। সে ফিরে এসে বলল, না, ও তো ঘরে সিজদায় পড়ে কাঁদছে। বিথির সামান্য মুখ বাঁকা করল। 8 ঘন্টা পরে ছোট খালু সাব্বিরের মোবাইলে ফোন দিলে সাব্বির জানালো হাসিব ভাইকে মেডিকেলে দেখানো হয়েছে, তারা ছেড়ে দিয়েছে। এখন হাসিবকে ল্যাবেডে নিয়ে যাওয়া হচ্ছে। ছোট খালু প্রশ্নের পর প্রশ্ন করতে লাগলেও সাব্বির স্পষ্টভাবে কোনো জবাব দিতে পারল না। রাত 10টার দিকে সাব্বির জানালো, আমরা আসছি। বড় খালুর উপর্যুপরি ফোনের জবাবে সাব্বির কেবল এতটুকুই বলল, বাড়ি এসে কথা বলবো। রাত 12টার মধ্যে গোটা পাড়া ভেঙে পড়ল হাসিবদের বাড়িতে। সবার মুখে রটে গেল, আহারে, হার্ট অ্যাটাক তো এমনই, বুড়ো জোয়ান দেখে না। হাসিনা বারবার জ্ঞান হারাচ্ছিলেন। জ্ঞান ফিরলে কেবল রাফিকে খুঁজছিলেন। রাফি কার কোলে কেউ বলতে পারল না। ইফতি 2 চোখ লাল করে সারা রাত ভাইয়ের লাশের পাশে জেগে বসে রইল। কয়েকবার শুধু রাফির খোঁজ করেছে। দাফন কাফনের পূর্ব মুহূর্তে সারাকে টেনে হিচড়ে লাশের সামনে নিয়ে যাওয়া হলো। মহিলারা বলতে লাগলেন, মোহরানা মাফ করে দাও বউ, মোহরানার দাবি রেখো না। সারা স্থির দাঁড়িয়ে হাসিবের লাশের দিকে তাকিয়েছিল। ওর বুক নিংড়ে একটা দীর্ঘশ্বাস বেরোলো। তারপর কান্না ভেজা কণ্ঠে বলল, ওর উপর আমার কোনো দাবি নেই। পেছন থেকে মহিলারা ফিসফিস করে উঠল, দেখছেন কি শক্ত, বাপ রে বাপ, আমি হলে তো ফিট খেয়ে যেতাম। আরেকজন বলে, আরে বুক চাপড়ায় কানলেও তো এই দুঃখ যাইবে না।
বিথি আগ্রহ নিয়ে মহিলাদের কথা শুনছিল। এক পর্যায়ে সেও বলে বসল, সীমার মায়া থাকলে না কাঁদবে। কোথা দিয়ে দিন যায়, কোথা দিয়ে রাত আসে সারা বলতে পারবে না। সে কেবল আত্মীয় পাড়া প্রতিবেশীদের মিশ্র প্রতিক্রিয়া শুদ্ধ হয়ে শুনছে। এদিকে গত কয়েকটা দিন ধরে রাফির নাওয়া খাওয়া একরকম নেই বললেই চলে। প্রায় প্রতিদিনই মহিলাদের জলসা বসছে। সারাকে নিয়ে তাদের চিন্তার শেষ নেই। কারো চিন্তা, এত যৌবনাবতী মেয়ে এত অল্প বয়সে বিধবা হলো, এখন কি সে বিধবা সেজে থাকবে? ঠিকই উড়াল দেবে। আরেকজন বলল, আরে জামাইয়ের সয় সম্পত্তি আছে না। কেউ বলল, কচি বয়স, শরীর গরম, দেখো কয়দিন থাকে। আজকাল তো ছেলে মেয়ে ফেলেই মায়েরা ভাগে। ইফতির ছোট খালা রায়না হঠাৎ বলে উঠল, ঘরে আমরা এত লোক থাকতে ও ইফতিরে ডাকতে গেল কেন? এটা আবার কোন পর্দা? আরেকজন সাথে সাথে টিপ্পনি কাটল, এটা হলো মতলবের পর্দা। মাঝখান থেকে কেউ একজন বলে উঠল, দেবরের সাথে বিয়ে দিয়ে দিক। হাসিনা নির্লিপ্তভাবে শুয়ে শুয়ে কথাগুলো শুনছিলেন, কোনো উত্তর করছিলেন না। দিন 10 পরে মেহমানের সমাগম কমে এলো। তবে সারাকে দেখে মনে হলো প্রাণহীন একটা পুতুল। হাসিনা ওর ঘরে ঢুকে দেখল সারা শূন্য দৃষ্টিতে দেওয়ালের দিকে চেয়ে আছে। হাসিনা তার মাথায় হাত রেখে বললেন, সারা। সারা ঘাড় ফিরিয়ে শাশুড়িকে দেখল, তারপর হু হু করে কেঁদে ফেলল। এ দুনিয়াতে আমার কেউ রইল না মা। যেমনই ছিল, মাথার উপর ছায়া তো ছিল, এখন আমি কি করব, কোথায় যাব? হাসিনা 2 হাতে সারার মুখ তুলে ধরে বললেন, যতদিন আমি বেঁচে আছি তোর কোনো ভয় নেই। তুই এখানেই থাকবি, আমার মেয়ে হয়ে, আমার নাতির মা হয়ে। ইফতিকে বিয়ে করিয়ে দিয়ে তোকে নিয়ে আমি আলাদা হয়ে যাব, কারণ ইফতির বউ হয়তো তোকে সহ্য করতে পারবে না। সারা শাশুড়িকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। রাফি আজকাল বেশিরভাগ সময় ইফতির কাছে থাকে। সারা এখন আরও বেশি পর্দা মেনে চলতে চেষ্টা করে। সে ভালো করে জানে বিধবাদের ইদ্যৎকাল 4 মাস 10 দিন। এই 4 মাস 10 দিন একজন বিধবা স্বামীর স্মরণে শোক পালন করবে। অন্য সকল মৃতের জন্য শোক 3 দিনের বেশি পালন করা হারাম। কেবল নারীদের বলা হয়েছে মৃত স্বামীর শোক 4 মাস 10 দিন পালন করবে। এ সময় বিধবা রঙিন কাপড়, সাজসজ্জা, সুগন্ধি তেল, সাবান কোনো কিছুই ব্যবহার করতে পারবে না। এমনকি কেউ তার বিবাহের সম্বন্ধ আনতে পারবে না। ইদ্যৎকাল পার হয়ে গেলে সেই বিধবা আর 10 জন নারীর মতো স্বাধীন স্বাভাবিক জীবনযাপন করতে পারবে, বিয়ে করতে পারবে, কোনো বাধা নেই। সূরা বাকারাতে এর স্পষ্ট ব্যাখ্যা আছে। সারা সেই নিয়মগুলোই মেনে চলতে চেষ্টা করছে। মাসখানেক পরে রায়না একদিন ইফতির বিয়ের প্রসঙ্গ তুলে বলল, হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল, তাই তো আর বিয়ের প্রসঙ্গ তুললাম না। এখন তুমি কি বলো আপা? 40 দিন তো হয়ে গেল, এখন তো আর কোনো বাধা নেই। খামোখা ওদের দেরি করিয়ে লাভ কি? তোমার ঘরেও তো খালি হয়ে আছে। আমার বিথি এসে সব দেখে শুনে রাখতে পারবে। সারা এখন আর তোমার সংসার সামলাবে কি? নিজেকে সামলাতে পারে কিনা দেখো। ওর বাপের বাড়ি যদি এসে নিয়ে যায় তো। হাসিনা দীর্ঘক্ষণ চুপ থেকে বললেন, ইফতির সাথে কথা বলে দেখি ও কি বলে। ও যদি রাজি থাকে তাহলে আমার বলার কিছুই নেই। তুই আমাকে 2টা দিন সময় দে। ইফতি তার ছোট্ট টেবিলটায় বসে লেখালেখি করছিল। গত 1টা মাস ধরে প্রেসের কাজ একরকম বন্ধই গেছে। গতকাল থেকে সে আবার প্রেসে যাওয়া শুরু করেছে, যদিও মনটা আজকাল অস্থির হয়ে থাকে নানান কারণে। চোখের সামনে এত বড় একটা বিপর্যয় দেখার পরেও একজন মানুষ কিভাবে নির্বিকার থাকতে পারে, যেখানে প্রতিটি মানুষই জানে যে তার জীবনে এমন একটা দিন আসবে যেদিন সে আর তার কন্ট্রোলে থাকবে না। তার হাত পা তার ইচ্ছায় চলবে না, তার শরীর তার কথা মতো নড়বে না। যেদিন হাসিবকে কোলে করে হাসপাতালে নিয়ে যাচ্ছিল সেদিন ইফতির কাছে হাসিবকে বড় অসহায় মনে হয়েছিল। হাত পা ছেড়ে দেয়া একজন মানুষ, যার নিজের শরীরের ওপর তার কোনো ক্ষমতা নেই। ডাক্তার যখন তার চোখে টর্চ মেরে দেখল তখন হাসিবের চোখগুলো স্থির ছিল, চোখের মণিতে এতটুকুও কাঁপন ছিল না। তখনও ইফতি কিছু বুঝতে পারেনি। তাই ডাক্তার যখন পরীক্ষা নিরীক্ষা শেষে মাথা নেড়ে বলছিল হি ইজ নো মোর, তখন ইফতির পায়ের নিজের পৃথিবী যেন দুলে উঠেছিল। সর্বপ্রথম চোখে ভেসেছিল রাফির কচি মুখখানি, আর তার পরপরই নিষ্পাপ আরেকটি মুখ, ক্লান্তিহীন কাজ করে যাওয়া একজন নিবেদিত প্রাণ নারীর, যাকে আজই সে প্রথম দেখেছে। ইফতি ভেবে পাচ্ছিল না কি জবাব দেবে ওদের কাছে ফিরে গিয়ে। নিজেকে সেদিন বড্ড অসহায় মনে হয়েছিল ওর। হাসিবের মৃত্যুটা ওর জন্য একটা ধাক্কা ছিল। সেদিনই সে নিজের কাছে নিজে একটা অঙ্গীকারে আবদ্ধ হয়েছে। আজ থেকে যতদিন বেঁচে থাকব ততদিন জীবনদাতার অধীনে থেকে নিজেকে তার গোলাম বানিয়ে রাখবে, কারণ বেলা শেষে তো তারই কাছে ফিরে যেতে হবে। তখন যেন মনে কোনো আফসোস না থাকে। লম্বা করে দীর্ঘশ্বাস ফেলে 2 হাতে মুখটা মুছল ইফতি। মুছতে গিয়ে মনে হলো, আহা, জীবনের দুঃখগুলোকে যদি এভাবে মুছে দেওয়া যেত। কলমটা বন্ধ করে রাখতে গিয়ে লক্ষ্য করল ওর টেবিলে পাতলা আস্তরণের ধুলো পড়ে আছে। কলমদানিটাও ধুলোয় ধূসরিত। ইফতি কলমদানিটা হাতে নিয়ে জোরে ফুঁ দিতেই কিছু ধুলো উড়ে গেল। এমন সময় হাসিনা প্রবেশ করতেই ইফতি কলমদানিটা দেখিয়ে বলল,
মা, টেবিলটা মনে হয় একদমই পরিষ্কার করা হয় না। দেখো, সব বই খাতার ভাঁজে ভাঁজে ময়লা। হাসিনা বেগম নীরবে সব দেখলেন। তিনি বেশ বুঝতে পারছেন কেন ইফতির ঘর ধুলোয় ঠাসা। কারণ সারা এখন কঠিন পর্দা শুরু করেছে, বিশেষ করে ইফতির সাথে। হাসিব মারা যাবার দিন থেকেই কিছু আত্মীয় পরিজন আর দুর্মুখেরা এসে সারার কানে কিছু অপ্রীতিকর কথার বীজ ঠেলে দিয়ে গেছে, যার কারণে সারা অতিমাত্রায় সচেষ্ট হয়ে গেছে। সে এখন কোনো অবস্থাতেই ইফতির সামনে পড়তে চায় না। হাসিনা এটা গত কয়েক সপ্তাহ ধরে লক্ষ্য করেছেন। সারা ইফতির ঘুম থেকে ওঠার আগেই সে রান্নাঘরের কাজ সেরে সবজির ঝুড়িটা নিয়ে নিজের ঘরে ঢুকে খিল দিয়ে দেয়। এ সময় নিজের ছেলেটাকে নাস্তা খাওয়ায়। সবজি কোটে বাছে সব ঘরে বসে। ইফতি বাইরে চলে গেলে সে তার গর্ত থেকে বের হয়। রান্নাবান্না করে খাবার দাবার সব টেবিল দিয়ে রাখে। বিকালে ইফতি ফেরার আগেই ছেলেকে ঘুম পাড়িয়ে নিজের ঘরে বসে কুরআন বা কোনো বই কিতাবাদি পড়ে সময় পার করে। ইফতি নিজেও এ ব্যাপারটা লক্ষ্য করেনি তা না, গত 1 মাস ধরে সে সারার ছায়াটাও দেখেনি। আগে তো হিজাব পরিহিত অবস্থায় তবু আশেপাশে দেখা যেত বা রান্নাঘরে কাজ করতে দেখা যেত, কিন্তু গত 1 মাস ধরে সারার কোনো সারা শব্দই পায়নি সে। এমনকি আজকাল রাফিও কম আসে এদিকে। সবকিছু বুঝলেও ইফতি নীরব থাকে। মাকে কিছু জিজ্ঞেস করে না, কেবল মাঝে মধ্যে রাফির কথা জিজ্ঞেস করে কিংবা ওকে আনিয়ে আদর করে চুমু খেয়ে আবার ওর মায়ের কাছে ফেরত পাঠিয়ে দেয়। বুয়াকে বলে, আমার ঘরটা পরিষ্কার করে দিও তো, কি অবস্থা হয়ে আছে ঘরের। ইফতির কথায় হাসিনা বেগম বাস্তবে ফিরে আসেন। হাসিনা বেগম ছেলের প্রশ্নের কোনো জবাব না দিয়ে বলেন, তোর সাথে একটা জরুরি কথা ছিল ইফতি। কি জরুরি কথা বলো। কথাটা তোর বিয়ে নিয়ে। তোর ছোট খালা সেদিন বলেছিল যে বিয়েটা যেহেতু ঠিক হয়ে আছে তাই দেরি না করে হয়ে গেলে ভালো। রায়না বলে বিথির বাবারও নাকি প্রায়ই শরীর ভালো থাকে না। হাসিবের ঘটনার পরে নাকি সে আর আস্থা রাখতে পারছে না। দমের কি ভরসা। তাই তোর খালা তোদের বিয়েটা অন্তত আগটা করিয়ে রাখতে চায়, পরে না হয় বউ তুলে আনলাম। তাছাড়া এদিকে সারাটাও একঘরে হয়ে পড়ে থাকে। তোর বউ এলেও ও একটু সহজ হবে। তুই বাড়ি থেকে বেরোলে চুপচাপ কাজ করে আবার তুই আসার আগেই ঘরে খিল দেয়। সেদিন আবার রায়নারা একটা কথা বলায় সারা আরও বিব্রত হয়ে গেছে। কি কথা? ইফতির কপালে ভাঁজ পড়ল। আরে ওই যে বাড়িতে এত লোক থাকতে তোকে কেন ডাকলো, এটা নিয়েও কথা উঠেছে। কয়েকজন কিছু কটু কথা বলেছে, তাই মনে হয় সারা নিজেকে পুরোপুরি গৃহবন্দী করে রাখতে চাচ্ছে। ইফতি কিছুটা গম্ভীর হয়ে পড়ল। একটু পরে বলল, মানুষের কাজই হচ্ছে কিছু না কিছু বলা। ভাবিকে বলে দিও, অযথা এসব নিয়ে ভেবে কোনো লাভ নেই। জীবন কোনো কিছুর জন্য থেমে থাকে না। আচ্ছা, ওদের বাসা থেকে কি কেউ এসেছিল? শুধু সারার বাবা এসে দেখা করে গেছে। মানুষ কত কথা জিজ্ঞেস করে, তার মেয়ে কিভাবে থাকবে, কেমনে কি। কিছুই না, তার ভাবখানা এমন, আমরা বের করে দিলেও সে নেবে না। আমরা বের করে দেব মানে? আরে না, কথার কথা বললাম। স্বামী নাই, মেয়ের শ্বশুরবাড়িতে কি আর বাড়ি থাকে? আমি তো সারাকে বলেছি ইফতির বিয়ে হয়ে গেলেও ও আমার ঘরে থাকবে, এখন যেমন আছে। তুই বউ নিয়ে ওদিকটায় চলে যাবি। মা, হঠাৎ ইফতি বাধা দিল। কি বল? আমি এখন বিয়ে করব না। মাত্র কিছুদিন হলো ভাইয়া গেছে, এখনই এ বাড়িতে বিয়ের শুরু উঠে কি করে? তুই বুঝতে পারছিস না বাবা, সারার অল্প বয়স, এদিকে তুইও অবিবাহিত। লোকের মুখ তো চাপা দিয়ে রাখা যাবে না। কেউ কোথাও থেকে একটা রটনা রটে দিলে তার হয়তো কোনো ক্ষতি হবে না, কিন্তু সারা সমাজে কলঙ্কিনী হবে। আমাদের সমাজটা তো বড্ড খারাপ। মানে আবার কি? তোর বিয়ে হয়ে গেলে সারাকে আর ভয় কাটা হয়ে থাকতে হবে না। সে সহজ হতে পারবে, কারণ তোর বউ এসে যাবে, বুঝিসনি? ইফতি মায়ের দিকে তাকিয়ে রইল। তারপর কিছুক্ষণ চেয়ে থেকে ধীরে ধীরে বলল, আর আমি নিজেই যদি সারাকে বিয়ে করে ফেলি, তাহলে তো আর লোকের কিছু বলার থাকবে না। হাসিনা পুরোপুরি চুপ মেরে গেলেন। বোকার মতো ছেলের দিকে তাকিয়ে রইলেন তিনি। তার মুখে কোনো কথা জোগাল না। দুজনেই চুপ করে বসে আছে। ইফতি মায়ের প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় মায়ের মুখের দিকে তাকালো। হঠাৎ হাসিনার চেহারায় প্রসন্নতার আভাস দেখা দিল। মৃদুস্বরে বলল, আমি নিজেই তোকে এ কথাটা বলতে চেয়েছিলাম, কিন্তু সাহস পাচ্ছিলাম না। তুই আবার কি না কি মনে করিস? যদি তুই বলে বসিস যে তোকে একটা বিবাহিত মেয়ে এক বাচ্চার মাকে গছিয়ে দিলাম। তুমি গছিয়ে দিলে কই? আমি নিজেই তো বুঝে নিলাম। ইফতির ঠোঁটের কোণে হাসির আভাস। আমি কি সারার সাথে কথা বলবো? হাসিনা উৎসাহের সাথে বললেন, এখন না মা, ওর ইদ্যতটা যাক, এখন এসব কিছুই বলতে যেও না। তুমি বরং ছোট খালামনির কথা ভাবো, তাকে কি বলবে? ওকে যা বলার তা বুঝিয়ে বলে দেব। তাছাড়া বিথিকে বিয়ের প্রস্তাব আমি দেইনি, ওরাই গায়ে পড়ে প্রস্তাব রেখেছে। এখন আমার নিজের সংসারে এত বড় বিপর্যয় ঠেকাতে হলে এরকম একটা সিদ্ধান্তই যুক্তিসঙ্গত। তবে তুই নিজের মনকে আরেকবার জিজ্ঞেস করে নে বাবা। বিথি অবিবাহিত মেয়ে আর সারা বিধবা। ভাবাভাবির কিছু নেই মা, বিথি তোমার পছন্দ ছিল। আমি তোমার পছন্দকে শ্রদ্ধা জানাতে রাজি হয়েছিলাম। বিথির প্রতি আমার কোনো দুর্বলতা নেই। তাছাড়া এখন পরিস্থিতি ভিন্ন।
আমার রাফিটা এখনো অবুঝ। ওর মাথার ওপর বাবার ছায়া নেই, আমি ওদেরকে একা ছাড়তে পারবো না। হাসিনা ছটফট করে উঠে দাঁড়ালেন। খুশিতে তার চেহারা চকচক করছে। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, যাক, আল্লাহর অশেষ মেহেরবানি যে এত সুন্দর সমাধানটা তিনি দিলেন। আমার তো এখনই সারাকে সব বলে দিতে ইচ্ছে করছে। ও আমার ছেলের বউ হলেও ওর আচার ব্যবহারের কারণে ও আমার অন্তর দখল করে নিয়েছে। ওকে হারাতে হবে ভাবলেই মনটা কামড় দিয়ে উঠেছিল। ইফতি চুপচাপ খাতার মধ্যে আঁকি বুকি কাটছিল। হঠাৎ খাতার দিকে তাকিয়ে শিউরে উঠল ইফতি। সভয় আবিষ্কার করল ও এতক্ষণ খাতাতে সারার নামটা লিখে সেটাকেই কলমের কালিতে ঘষে ঘষে আরও পুরু করে ফেলেছে, এবং কাজটা সম্পূর্ণ নিজের অজান্তেই করেছে ও। চোরের মতো এক পলক মাকে দেখে খাতাটা আস্তে করে বন্ধ করে দিল ইফতি। সারা রান্না শেষ করে ভাত তরকারি বেড়ে টেবিলে সাজিয়ে রাখছিল। হাসিনা রাফিকে কোলে নিয়ে টেবিলের সামনে এসে দাঁড়ালেন। আজ না ভাপা ইলিশ করতে বলেছিলাম, করেছিলি? সারা শাশুড়ির দিকে তাকালো। ইদানিং ওর শাশুড়ি ওকে তুমির বদলে মাঝে মধ্যে তুই বলে ডাকা শুরু করেছেন। সারা মৃদুস্বরে বলল, জি মা, করেছি। ইফতি আবার তোর হাতের ভাপা ইলিশটা পছন্দ করে খায়। সারা এক ঝলক শাশুড়ির দিকে তাকিয়ে চোখ নামিয়ে ফেলল। কাজ সেরে রাফিকে হাত বাড়িয়ে চাইল। হাসিনা বললেন, থাক না, ও আমার কোলে আছে, থাকুক। তুমি এই ফাঁকে ভাতটা খেয়ে নাও। আপনি খাবেন না মা? ইফতি এলে খাবো। সারা আর কিছু না বলে নিজের ভাত বেড়ে ঘরের দিকে রওনা দিচ্ছিল। হাসিনা পেছন থেকে ডাকছিলেন, ঘরে যাচ্ছিস কেন? এখানে বসেই খানা। না মানে ভাইয়া এসে পড়বে যে কোনো সময়। আরে ইফতি আসতে দেরি আছে। সারা কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ভুগে ভাত নিয়ে বসে পড়ল। এক লোকমা মুখে তুলতে না তুলতেই বেল বাজলে সারা দ্রুত প্লেট নিয়ে নিজের ঘরে রওনা দিল। হাসিনা মুচকে এসে রাফিকে কোলে নিয়ে দরজা খুলতে গেলেন। এসব তুমি কি বলছো আপা? প্রবল বিস্ময়ে প্রায় চেঁচিয়ে উঠলেন রায়না। তিনি আজ স্বামীকে নিয়ে সরাসরি হাসিনার কাছে এসেছিলেন বিথির বিয়ের দিন তারিখ ঠিক করতে। সাথে করে তিনি সারা আর ইফতির জন্য জামা কাপড় নিয়ে এসেছেন। সারার জন্য সাদার মধ্যে সাদা সুতার কাজ করা একটা 3 পিস এনেছেন তিনি। সেটা হাতে নিয়ে হাসিনা একটা মন্তব্য করাতে তিনি ওই কথাটা বললেন। এটা শুনেও হাসিনা স্বাভাবিকই রইলেন। তিনি যে আজ পণ করেছেন নিজেকে উত্তেজিত হতে দেবেন না, কারণ আজ তিনি যা বলবেন এটাই তার মনের কথা। রায়না আবারও বলল, তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। হাসিনা শান্ত স্বরে বললেন, না বোঝার মতো কি আছে? ও আমার ছেলের বউ হলেও আমার কাছে আমার মেয়ের মতো। আমার একটা মেয়ে থাকলেও সে আমার এতটা যত্ন নিত কিনা সন্দেহ আছে। যে মেয়ে আমার সংসারের জন্য এতটা করেছে তাকে আমি দেখব না তো কে দেখবে? তাই বলে তুমি ওকে সাদা কাপড়ে দেখতে চাও না, এই কথাটার মানে কি? আল্লাহ ওকে বিধবা বানিয়েছেন, তুমি ওকে রঙিন কাপড়ে মোড়াবে কিভাবে? কিভাবে আবার আমার ছেলের বউ করে? মানে? রায়নার চোখগুলো বড় বড় হয়ে গেল। এমন সময় বিথির বাবা স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, আপা কি বলতে চাচ্ছে তাকে তুমি বোঝনি? উনি সারাকে তার ইফতির বউ বানাতে চান। হাসিনা মাথা নাড়লেন, আপনি ঠিকই বলেছেন বিথির বাবা। তাহলে আমার মেয়ে কি দোষ করলো? দোষ করতে হবে কেন? বিথি অবিবাহিত মেয়ে, ওর জন্য পাত্রের অভাব হবে না। কিন্তু সারা আমার ছেলের বউ, আমার এতিম নাতিকে নিয়ে কোথায় যাবে ও? তাই আমি ওকে ইফতির সাথে বিয়ে দিয়ে ঘরের বউ ঘরেই ইজ্জত মতো রাখব। এভাবে তুমি ইফতির জীবনটা নষ্ট করতে পারো না। নিজের ঘর ঠিক রাখতে, সম্পত্তি বাঁচাতে তুমি ইফতির ঘাড়ে একটা বাচ্চাওয়ালা বিধবাকে গুছিয়ে দিতে পারো না। আমি সেদিন বলেছিলাম না এই মেয়ে তোমাকে জাদু করেছে? আজ আমার কথা সত্যি হলো। শোন, কথা বাড়িয়ে লাভ নেই। তোরা এটাকে যেভাবে খুশি দেখতে পারিস, কিন্তু আমি সারাকে এভাবে একা গুমড়ে মরতে দেখতে পারবো না। ও হাসিবের ঘরে অনেক কষ্ট করেছে। হাসিব আমার ছেলে ছিল ঠিকই, কিন্তু সে সারার ভালো স্বামী হতে পারেনি। সারা তারপরেও হাসি মুখে ওর সংসার করে গেছে। ওর জন্য ইফতি উপযুক্ত। রায়না থমথমে মুখে বললেন, তুমি আপন খালা হয়ে আমার মেয়ের মনটা এভাবে ভেঙে দিতে পারলে? ও যখন শুনবে ওর কেমন লাগবে তখন? বিথিকে বুঝিয়ে বলিস, ও ঠিকই বুঝবে। বিথি বোকা না। এটাই যদি তোমার মনে ছিল তাহলে আমার মেয়েকে বিয়ে করাতে রাজি হয়েছিলে কেন? তুই অযথা কথাটাকে ফেটতেছিস। আমি তো বিথিকে বিয়ে করানোর প্রস্তাব দিইনি, তুই প্রথম প্রস্তাব রেখেছিলি। আমি তো কেবল রাজি হয়েছিলাম কারণ তখন পরিস্থিতি এমন ছিল না। রায়না উঠে দাঁড়ালেন। স্বামীকে কর্কশ স্বরে বললেন, বসে আছো কেন হা করে? আরও অপমান হবার শখ আছে নাকি? হাসিনা বোনের দিকে তাকিয়ে বললেন, সহজ জিনিসটাকে কঠিন করে তুলিস না রায়না। তোকে কেউ অপমান করেনি। আমার দিকটাও একবার ভেবে দেখ। আমার এতিম নাতিটা বাবার আদর থেকে বঞ্চিত। হ্যাঁ, তাই চাচাকে ধরে বাপ বানানো লাগবে তোমার, তাই না? তোকে এত বুঝাতে পারবো না আমি। তোর যা খুশি তাই বুঝে নে। আমি সারাকে আমার কাজ ছাড়া করব না, শেষ কথা। অত যে বাহাদুরি করছো, ইফতিকে সারাকে বিয়ে করতে রাজি হবে? হাসিনা ইফতির মতামতের ব্যাপারটা চেপে গিয়ে বললেন, রাজি হবে না কেন? ওকে রাজি করাবো। যাক, তোমার ছেলে, তোমার বউ, তুমিই তো মাতব্বর। আমরা এখানে কি গুণের গাছ গেন্ডুরি, সব তো তুমি বোঝো।
রায়না রাগ দেখে আর একটি কথা না বলে স্বামীকে নিয়ে উঠে চলে গেলেন। হাসিনা ওদের বাধা দিলেন না, বরং রায়নাকে মানা করতে পেরে চাপা স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি। রাতে খাবার সময় ইফতিকে কথাটা বললে ইফতি নীরবে তা শুনে গেল, কোনো মন্তব্য করল না। খাওয়া শেষে রাফিকে কোলে নিয়ে ইফতি বিছানায় গড়িয়ে পড়ল। রাফি খেলতে খেলতে ইফতির বুকেই ঘুমিয়ে পড়ল। হাসিব মারা যাবার পর থেকে সারা হাসিনার সাথে তার খাটেই ঘুমায়। সে বিছানায় শুয়ে অপেক্ষা করছিল কখন রাফি আসবে। এমন সময় ঘুমন্ত রাফিকে কোলে নিয়ে ইফতি প্রবেশ করতেই সারা দ্রুত আধ হাত লম্বা ঘুমটা টেনে একপাশে জড়সড় হয়ে সরে গেল। ইফতি রাফিকে বিছানায় নামিয়ে বেরিয়ে যেতেই সারা নিজের ঘুমটা সরালো। ওর চোখে পানি দেখা গেল। আজ সে ছোট খালা আর শাশুড়ি আম্মার তর্ক শুনেছে। কান পাততে হয়নি। তারা দুজনেই এত জোরে কথা বলছিলেন যে কথাগুলো আপনা থেকে সারার কানে চলে গেছে। তখন থেকেই সারার মনটা খুব খারাপ। তার জন্য ইফতি এত বড় স্যাক্রিফাইস করবে এটা সে মন থেকে মেনে নিতে পারছে না। মায়ের চাপে যদি ইফতি রাজিও হয় তবুও তাকে নিবৃত্ত করতে হবে। সারা এতটা স্বার্থপর হতে পারবে না। হাসিনাকে এসে বসতে দেখে সারা আস্তে করে চোখের পানি মুছে ফেলল। তবুও হাসিনা কিভাবে যেন টের পেয়ে গেলেন। কিরে, চোখে পানি কেন? কিছু না মা। মিথ্যা বলিস আমার সাথে? কিছুক্ষণ চুপ থেকে সারা বলল, আপনি খালামণিকে মানা করে দিলেন কেন মা? সারা চেষ্টা করেও লজ্জার সংকোচে হাসিনার দিকে তাকাতে পারছিল না। হাসিনা হেসে বললেন, তুই সব শুনেছিস তাহলে? বিথির কি দোষ বলুন? এখানে কারো কোনো দোষ নেই, কিন্তু এটাই সুন্দর সমাধান। তাছাড়া ভাইয়ার নতুন জীবনে আমার মতো জঞ্জালকে কেন টানছেন? আমি এভাবেই ভালো আছি। আমি টানছি কই? তোর ভাইয়া নিজেই তো প্রস্তাবটা রেখেছে। তোদের চিন্তায় ও পেরেশান। ও রাফিকে সন্তানের মতো ভালোবাসে। রাফির দিকে তাকিয়ে হলেও তোদের এক হতে হবে। সারার দুই চোখ পানিতে ভরে গেছে। সে মুখ তুলে তাকাতে পারছে না। হাসিনা সারার কাঁধে হাত রেখে বললেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমার ইফতির জীবনটা তুই সাজাতে পারবি। তোর ইদ্যত শেষ হতে আর তো মাত্র কদিন বাকি। আমি তো একদম দেরি করব না। তোদের বিয়েটা দিতে পারলে আমার চিন্তা শেষ। বলে হাসিনা উঠে বাথরুমের দিকে গেলেন। সারা ছেলের কপালে চুমু খেয়ে ওর মাথাটা ঠিক করে দিল। রাফি ঘুমের মধ্যে বলে উঠল, বাবা। সারা চমকে গেল। ওকে বাবা ডাক কে শেখালো? ও তো হাসিবকে কোনোদিন স্পষ্ট করে বাবা ডাকেনি। তাহলে আজ কিভাবে ডাকলো? ইফতি শিখিয়েছে। বাবা মা দুজনকেই মুখ কালো করে ঘরে ঢুকতে দেখে বিথি বুঝতে পারল যে ওই বাড়িতে কিছু একটা হয়েছে। সে মায়ের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? তোমার মন খারাপ কেন? কি আর হবে, তোর খালার মেহেরবানি। কি বলেছে সে? বিয়ে পিছাইয়া দিছে? পিছাইয়া দেয় নাই, পুরো মানা করে দিছে। ওই যে কলজার টুকরা একটা বউ আছে না, ওইটারে দিয়ে ইফতিরে বিয়ে করাবে তোর খালা। আর ইফতিও রাজি? বিথি বিস্ময় হতো। কি জানি, তোর খালা বলে রাজি হবে না কেন? রাজি করাবো। আরে মা ছেলে এক পেট, দুজনেই ওই বউরে চিনছে। বাপ রে বাপ, কি এক মধু পাইছে বউয়ের মধ্যে। শেষ কথাটা স্বগতোক্তির মতো করে বললেন রায়না। বিথির বাবা এতক্ষণ চুপ ছিলেন। এবার বললেন, আরে বাদ দাও না, তোমার মেয়েরে তো সে খারাপ বলে নাই। বরং এটাই তার জন্য সুন্দর সমাধান। বউটার বয়স আর কত হবে? আমাদের বিথির মতোই হবে। তো এই মেয়েটা সারা জীবন এভাবে থাকার চেয়ে বিয়ে করে সংসার পাতবে, এটাই ভালো না? তুমি আবার এত ভালো মানুষ হইলা কবে থেকে? নিজের মেয়েরে রেখে পরের বৌঝির ভালো চিন্তা করো। বাবা মায়ের তর্কাতর্কের মাঝে বিথি বলে উঠল, আমি ওই বাসায় যাব। কি? কেন যাবি? আর গেলেই বা লাভ কি? আমি সরাসরি ইফতির সাথে কথা বলবো। কোনো দরকার নাই। তুই এত সস্তা না যে কারো হাত পা ধরতে যাবি। আমার তো ওই দিনই সন্দেহ হয়েছে। বাড়ি ভর্তি মানুষ রেখে উনি খোলা চলে ইফতিরে ডাকতে গেলেন। মনে করে কিচ্ছু বুঝি না। মেয়েদের এইসব ট্যাটনামি বুদ্ধি মেয়েরাই ধরতে পারে। দুইজনে মিলা হাসিবের শার্ট পরাইছে। আমি সামনে দাঁড়ায় সব তামসাই দেখছি। বিথি ফুসতে ফুসতে বলল, তোমরা মা মেয়ে দুজনে আসলে একটু বেশি বুঝো। বলে বিথির উপর বিরক্ত হয়ে বাবা উঠে চলে গেলেন। থাকগে, তোর যাওয়ার কোনো দরকার নেই, রায়না বললেন। বিথি রেগে গেল। আমি ভিক্ষা চাইতে যাচ্ছি না, কেবল সারার মুখের সামনে আয়নাটা ধরতে যাচ্ছি। ওই যে ভালো মানুষের একটা মুখোশ পরে থাকে না সব সময়, সেটা জানাতে যাব। করে কি লাভ হবে তোর? ইফতি ওরে রেখে তোকে বিয়ে করবে? বিথি কোনো জবাব দিল না। ওর ভেতরে ভাঙন শুরু হয়েছে। ওর মনে পড়ে গেল একদিনের কথা। সেদিন হুট করে ইফতির ঘরে ঢুকে পড়েছিল বিথি। ইফতি খালি গায়ে প্যান্ট পরে দেওয়ালে পেরেক মারছিল। ওর পেশিবহুল বাহুগুলো ঘামে চকচক করছিল। বিথিকে দেখে দ্রুত শার্ট টেনে নিজেকে ঢাকার চেষ্টা করেছিল সে। দৃশ্যটা বিথির মনে কামনার আগুন জ্বালিয়ে দিয়েছিল সেদিন। ইফতির সেদিনের সেই পুরুষালী অবয়ব আজও ওর চোখের সামনে ভাসতে থাকে। ওকে তরপায়। ওই দৃশ্য বিথি কোনোদিনও ভুলবে না। আর আজ সেই মানুষটাকে যখন একেবারে নিজের করে পেতে যাচ্ছিল, তখনই মাঝখানে বাধা হয়ে দাঁড়ালো কিনা সারা। বিথি কল্পনায় সারাকে ইফতির পাশে বিভিন্ন মোহনীয় রূপে দেখতে লাগলো। সারা নিঃসন্দেহে সুন্দরী, আর ওই নরম কোমলা সুন্দরীর রূপের নদীতে পাহাড়ের মতো অটল ইফতি একদিন ঠিকই ধসে পড়বে। কথাটা ভাবতেই মাথায় আগুন ধরে গেল বিথির। ওর বুকের ভেতরে ক্রোধের অনল দাউ দাউ করে জ্বলে উঠল।
মেয়েকে নীরবে বসে থাকতে দেখে রায়না ওর মাথায় হাত রেখে বলল, তোর জন্য আমি আরও ভালো ছেলে দেখে বিয়ে দেব, ঝাঁটা মারি এদের মুখে। বিথি মনের আবেগ দমন করে শান্ত স্বরে বলল, আমি এমনিতেই গিয়ে একদিন সারার সাথে দেখা করতে চাই। রায়না একটা দীর্ঘশ্বাস চাপলেন। কি লাভ তাতে? দেওয়ালে টিউবলাইটের পাশে একটা টিকটিকি পোকা খাবার জন্য ওত পেতে আছে। বিথি এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থেকে বলল, লাভ ছাড়া বিথি কোনো কাজ করে না। গোসল সেরে আজ নিজের তুলে রাখা পুরনো হলুদ রঙের থ্রি পিসটা বের করে পড়েছে সারা। হাসিব মারা যাবার পর রঙিন থ্রি পিস, শাড়ি সবগুলো সরিয়ে ফেলেছিল সে। আজ অনেকদিন পর ড্রেসটা পরায় ওকে দেখতে অনেকটা চোখ ধাঁধানো লাগছিল। কাপড়ের আভা যেন ওর মুখেও পড়েছে। রাফি বারবার মায়ের মুখের দিকে তাকাচ্ছিল। সম্ভবত তার কাছেও মাকে অন্যরকম লাগছিল। সারা চওড়া ওড়না দিয়ে পুরো মাথাসহ ঊর্ধ্বাংশ ভালো করে ঢেকে নিল। আজ সে ইচ্ছে করে হলুদ জামা পরেছে, কারণ একজন সাহাবিয়ান তার ইদ্দত ভাঙার দিন কিছু খুলুক এনে গায়ে মেখেছিল। তাকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন এটা তিনি ইদ্দত শেষ হবার কারণে এমনটি করেছিলেন। সে কথা মাথায় রেখেই সারা আজ রঙিন জামা পরেছে। এটা সাহাবিদের সুন্নাত। হাসিনা সারার পরিবর্তিত রূপে অবাক হয়ে তাকালে সারা লজ্জা পেয়ে কারণটা খুলে বলল। হাসিনা হেসে বললেন, না, ভালো করেছিস। এখন থেকে তোর রঙিন সব জামাকাপড়গুলো আবার পরবি, আর মুখ কালো করে ঘুরবি না। সারা কোনো উত্তর দিল না। হাসিনা বললেন, বিকেলে আমি দাওয়াত দিতে বেরোবো, তুই ঘরে থাকতে পারবি না? সারার চেহারা ফ্যাকাশে বর্ণ ধারণ করল। বাড়িতে আমি একা থাকবো? ইফতিকে বলে যাব, ও তো ওর রুমেই থাকবে, তুই তোর রুমে থাকবি। দুদিন বাদেই তোদের বিয়ে, সমস্যা কি? না মা, যখন বিয়ে হবে তখন। এখন আপনি আমাকে একা রেখে যাবেন না, সবাইকে না হয় ফোনে বলে দিন। এভাবে একা থাকাটা একেবারে শরীয়তসম্মত নয়। দুজন গায়রে মাহারাম নির্জনে অবস্থান করা হারাম। শোন, আমার ছেলেকে আমি চিনি, ও এরকম ছেলে না। হাসিনের কিছুটা আত্মসম্মানে লাগলো। সারা দ্বিধাজড়িত কণ্ঠে বলল, বেয়াদবি নেবেন না আম্মা। বুজুর্গগণ এ ধরনের বক্তব্যের বিপরীতে বলেছেন, দুজন গায়রে মাহারাম যত বড় নেককার আর ভালো মানুষই হোক না কেন, এমনকি পুরুষটি যদি হাসান বসরি আর স্ত্রী যদি রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুয়া হয়, তবুও তাদের সাথে তৃতীয় ব্যক্তি হবে শয়তান। প্লিজ আম্মা, শরীয়তের হুকুমের ওপরে গিয়ে আমরা নিজেদের ভালোমন্দ বিচার করে পরিস্থিতি বদলাতে চেষ্টা করব না। এটা আরও বড় গুনাহ। আল্লাহ একত্রিত হতে মানা করেছেন, আমরা হব না। এটাই তাকওয়া। এছাড়া কেউ এটা শুনলে বাজে রটনা রটাবে। হাসিনা কিছুটা বিপাকে পড়ে গেলেন। সারা ভুল বলেনি, বিয়ে তো এখনো হয়নি। এমত অবস্থায় এভাবে দুজন একা বাড়িতে আছে জানতে পারলে লোকেরা নানান কথা বলবে। থাক, তার চেয়ে ফোনে বলে দেওয়াই ভালো। হাসিনা ঘনিষ্ঠ আত্মীয় স্বজনকে একে একে ফোনে দাওয়াত দিতে লাগলেন। রায়নাকেও ফোন দিলেন, তবে সে ফোন ধরল না, বিথি ধরল। হাসিনা কিছু বলার আগে বিথি বলল, আমি আসবো খালামণি, আমি অবশ্যই আসবো। গায়ে হলুদের দিন আসবো। গায়ে হলুদ করবে না? ইফতি তো এসব করতে চায় না, বলে এসবের দরকার নেই। এটা কেমন কথা? এটা সারার দ্বিতীয় বিয়ে হলেও ইফতি ভাইয়ার তো প্রথম বিয়ে, ওর একটা সকাল্লাদ আছে না? আচ্ছা, আমি বলে দেখি। গায়ে হলুদ করো চায় না করো, আমি তো আসবই। হাসিনা হেসে দিলেন, আচ্ছা আসিস, আমার কাছে ভালো লাগবে তুই এলে। বিথির উদার মানসিকতায় তিনি খুশি হলেন। তার বোনটা যদি একটু বুঝত। ইফতি শুয়ে শুয়ে বই পড়ছিল। মাকে দেখে উঠে আতশোয়া হয়ে বসল। আসো মা, বসো। হাসিনা ওর খাটের কিনারায় বসে বললেন, শোন, আমি ছোট্ট করে গায়ে হলুদ করতে চাই, কিন্তু তুই অমত করিস না। ইফতি হাসল। করতে পারো, তবে শর্ত একটাই, আমার গায়ে তুমি ছাড়া আর কোনো মহিলা হলুদ ছোঁয়াতে পারবে না। এ উপলক্ষে মহিলা পুরুষের একসাথে জমায়েত হতে পারবে না, এটা নিয়ম বিরুদ্ধ। সে আমি জানি, সবার কাছ থেকে তো অনেক কিছুই শুনি। ও বলল গায়ে হলুদ নাকি নিষেধ নেই, শরীয়তে সম্পূর্ণরূপে জায়েজ। আমি তো আগে শুনেছিলাম মুসলিমদের বিয়েতে গায়ে হলুদের অনুষ্ঠান করা হারাম, কিন্তু সারা বলল বিয়ের সময় বর কনেকে নতুন চাকচিক্যময় পোশাক পরিচ্ছদে সুসজ্জিত করা এবং বর কনের গায়ে হলুদ মাখা ইসলামী শরীয়তে সম্পূর্ণ জায়েজ। ইফতি মুচকি হাসল। সারা ঠিকই বলেছে। একজন প্রখ্যাত সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গায়ে হলুদের চিহ্ন দেখলেন এবং বললেন, এটা কেমন রং? তিনি বললেন, আমি একটি মেয়েকে বিয়ে করেছি। বুখারী মুসলিম শরীফের হাদিস নাম্বার 3210। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে কিছু বলেননি, অর্থাৎ এটা ছিল তার মৌন সম্মতি। এই ঘটনা থেকে ইজমা প্রতিষ্ঠিত হয় যে বিয়ের সময় বরকনে উভয়কেই সাজানো এবং তাদের গায়ে হলুদ লাগানো রসুল ও সাহাবী সমাজে প্রচলিত ছিল। হলুদ, জাফরান বা যে কোনো জিনিস দিয়েই বরকনের শরীর রঙিন করা যেতে পারে। আদর্শ পরিবার, শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, পৃষ্ঠা নাম্বার 49। হাসিনা ইফতির কথা শুনে বললেন, আমিও তাই ভেবেছি। সারাকে ভেতর ঘরে মেয়েরা হলুদ লাগাবে, আর তোকে বাইরের ঘরে তোর খালাতো মামাতো চাচাতো ভাইরা
বন্ধুরা হলুদ লাগাবে। আমি সারাদের বাড়িতেও দাওয়াত দিয়েছি, ওদেরকেও আসতে বলেছি। ভালো করেছ। রাফি কোথায়? সারার কাছে, বোধহয় ঘুমাচ্ছে। না ঘুমলে ওকে আমার কাছে পাঠিয়ে দাও বলে ইফতি বইয়ে মন দিল। কাকে? সারাকে? মা। ইফতি বই নামিয়ে অবাক হয়ে তাকালো। আমি রাফির কথা বলেছি। তুমি কি বলো তো মা? তুরো বাবা, মুখ দিয়ে বের হয়ে গেছে, এত কথা তরস কেন? বলে হাসিনা উঠে চলে গেলেন। আচমকা ইফতির প্রচণ্ড হাসি পেল। মায়ের এমন আলাভোলা স্বভাব আজকের না, অনেক আগে থেকেই এটা জানে ইফতি, তাই সে কিছু মনে করল না। তবে হাসিটা ঠেকাতে পারল না। নিচের ঠোঁট কামড়ে ধরে হাসিটা প্রাণপণে চাপতে চেষ্টা করল সে। তবুও হাসির দমকে ওর শরীর কাঁপতে লাগলো। সে একা একাই হাসতে লাগলো। বিথি আজ একটা হলুদ শাড়ি পরে এসেছে। হাসিনা খুশি হয়ে ওকে জড়িয়ে ধরলেন। তুই এসেছিস? আমি যে কি খুশি হয়েছি। তোর মা এলো না? না, মায়ের কথা ছাড়া তো। সারা ভাবি কই? তাকে গিয়ে আগে উইশ করে আসি, ওনার কাছেও ভালো লাগবে। ও তো ওর ঘরেই আছে, জানা। আমি ততক্ষণে গোসলটা সেরে আসি। সবার আসতে এখনো ঢের দেরি আছে। বিথি হাসতে হাসতে সারার ঘরে ঢুকে দেখল সারা গোসল সেরে এলো, খোপা করে বসে আছে। গোসলের কারণে কিনা কে জানে তার শরীরে রোদের আলো ঠিকরে পড়ে, অদ্ভুত দ্যুতি ছড়াচ্ছে। ওকে দেখে কে বলবে মেয়েটা বিবাহিত বা একটা বাচ্চার মা? দেখে মনে হয় যেন ওর কখনো বিয়েই হয়নি। এই কদিনে শুকিয়ে যাওয়ায় আরও ছোট দেখাচ্ছে। বিথির অন্তর্জ্বালা আরও বাড়ল। তবুও সে মুখে হাসি ধরে রেখে এগিয়ে গিয়ে সারার হাত ধরল। কেমন আছো ভাবি? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো আপু? আমি আর কেমন থাকবো, তোমার দেবরের হবু বরের দয়ায় যেমন থাকা যায় আর কি। অবশ্য দেবর বলে ভুল বলিনি, দেবর মানে নাকি দ্বিতীয় বর, আর সে তো তোমার দ্বিতীয় বরই। বিথি টিটকারির সুরে হেসে উঠল। সারা ম্লান হেসে বলল, বর তো বরই, সে কখনো দ্বিতীয় হয় না। যখন হাসিব আমার বর ছিল তখন সে একমাত্র ছিল। এখন ইফতি ভাই যদি আল্লাহর ইচ্ছা বর হন তো তিনি আমার একমাত্র বর। একজনকে বাহ্যিক বর বানিয়ে অপরজনকে অন্তরের বর তো রাখা যায় না, এটা একরকম মুনাফিকি। সারার উত্তরে বিথি কিছুটা দমে গেলেও মুখে হাসি ফুটিয়ে বলল, কিছু মেয়েরা খুব দ্রুত সব কিছুকে ভুলে যেতে পারে। তুমি যেমন 5 মাসেই হাসিব ভাইকে ভুলে যেতে পেরেছ, কিন্তু আমি তো ইফতিকে ভুলতে পারছি না। ও আমাকে ভুলতে পারবে না। ভোলার ভান করছে মাত্র, কিন্তু আমি জানি ও আমাকে ভুলতে পারবে না। সারা চমকে তাকালো। কি বলছো? বিথি চোখের পানি মুছে নাক টেনে কান্নার ভান করে বলল, আজ খালামণির সিদ্ধান্তের কাছে আমরা দুজন মানুষ বলি হলাম। আমি জানি ইফতির সাথে বিয়ে হলে তোমার একটা গতি হয়, খালামণিরও সব দিক রক্ষা হয়। এসব জেনে ইফতি বুকে পাথর বেঁধে এই সিদ্ধান্ত মেনে নিয়েছে। ও আমাকে ভুলে যাবার ভান করছে, কিন্তু ওর মনে সবসময় আমিই থাকবো, তুমি না। কারণ ও আমার প্রথম প্রেম, শেষও ওই। সারা হতভম্ব চোখে চেয়ে রইল বিথির দিকে। প্রায় ফিসফিসিয়ে বলল, এসব কথা তুমি আমাকে আগে বলোনি কেন বিথি? তাহলে আমি কোনোদিনই রাজি হতাম না। এখন তো সবাইকে দাওয়াত করা হয়ে গেছে, কোনো কিছু এখন ঠেকানো সম্ভব না। আমি তোমাকে ঠেকাতে বলছিও না। বিথি চোখ মুছে বলল, তাহলে আর কি? তুমি যদি চাও তো অনেক কিছুই করতে পারো আমার জন্য। যেমন? বিথি হঠাৎ চারপাশ তাকালো, তারপর খপ করে সারার হাত ধরে গলা নামিয়ে বলল, সারা, তুমি ইফতি ভাইয়াকে বিয়ে করো, কিন্তু তাকে তোমার কাছে আসতে দিও না। তোমাদের মাঝে কোনো সম্পর্ক যেন তৈরি না হয়, আমার এই অনুরোধটুকু রাখো বোন। সারা বোকার মতো তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর শান্ত স্বরে বলল, এতে তোমার লাভ। বিথি চোখের পানি ছেড়ে দিয়ে বলল, তখন ইফতি আমাকে বিয়ে করতে রাজি হবে যখন জানবে তোমার মনে তার জন্য কোনো জায়গা নেই। সারা বিস্ফোরিত চোখে তাকিয়ে বলল, উনি তোমাকে বিয়ে করবে? হ্যাঁ, আর তুমি তাকে বাধ্য করবে এটা করতে। আজ আমি যেমন তোমার জন্য স্যাক্রিফাইস করছি, তোমার বিয়ের পরে তুমি আমার জন্য এটুকু করবে, আমাকে ইফতির জীবনে জুড়ে দেবে। এটা অসম্ভব কিছু না। ইসলাম একসাথে 4 স্ত্রী রাখার অনুমতি দেয়। তোমার তো শুধু সামাজিক স্বীকৃতি প্রয়োজন, আর সেটা তুমি পেয়ে যাবে, কিন্তু আমি আমার ভালোবাসা ফিরে পাবো। বলো, করবে তো আমার জন্য এতটুকু? মিনতি মাখার চোখে চেয়ে রইল বিথি। সারা স্তব্ধ হয়ে বসে রইল, ওর মুখে কোনো কথা জোগালো না। এমন পরিস্থিতিতে ও কোনোদিন পড়েনি। কেবল নিজের ভাগ্যের নির্মম পরিহাস দেখে মনে মনে হাসল। হাসিবুকে কখনো ভালোবেসে কাছে টানেনি, আর আজ ওর নিজেকেই নাকি ইফতিকে দূরে ঠেলে রাখতে হবে। হায় কপাল। বিথি শব্দ করে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জানতাম তুমি রাজি হবে না, কারণ তুমি ধার্মিক হও আর যাই হও সব তোমার লোক দেখানো। তুমি তোমার একচ্ছত্র আধিপত্যে কাউকে অংশীদার করতে চাইবে না। সারা মলিন মুখে তাকালো। তুমি আমাকে ভুল বুঝছো বিথি। আমি বললেই ইফতি তোমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাবে না, কারণ আমার জানা মতে আমাকে বিয়ে করার জন্য তাকে কেউ বাধ্য করেনি। তাছাড়া আমি বললেই বা কি সে শুনবে? আর আমি বা কিভাবে বলবো? সে জানতে চাইবে না? এসব কিভাবে জানলাম? তুমি তাকে অন্যভাবে বোঝাবে, প্রয়োজনে বাধ্য করবে, কিন্তু আমার কথা বলো না প্লিজ।
কারণ ইফতি কখনোই এটা স্বীকার করবে না যে সে আমাকে ভালোবাসে। তুমি তো জানো, পরোপকার করা ইফতির পুরনো অভ্যাস। সবসময় সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সবার উপকার করেছে। সে তোমাকে এই কঠিন অবস্থা থেকে উদ্ধার করতে ভাতিজার এতিম অবস্থার কারণে নিজের লাইফ স্যাক্রিফাইস করতে পারে, আর তুমি তার জন্য এতটুকু করতে পারবে না? কেমন ধার্মিক তুমি! সারা আর কোনো প্রত্যুত্তর করল না। এমন সময় হাসিনা এসে প্রবেশ করলেন। তার সাথে বেশ কয়েকজন মহিলা এলেন। সবাই গোল হয়ে বসে সারাকে টেনে হলুদ লাগাতে বসালো। বিথি চুপচাপ ওর হলুদ লাগানো দেখতে লাগলো। সে নিজেও একবার এসে লাগিয়ে দিয়ে গেল। তারপর নিজের কপালেও সামান্য মাখালো। এমন সময় হাসিনা একটা সুন্দর বালুচুরি শাড়ি এনে সারাকে দিয়ে বলল, এটা আমার ইফতি এইমাত্র নিয়ে এলো। বলে, সারাকে এটা পরিয়ে দাও। নে মা, এটা পরে নে তো। সারার সৎমাও এসেছেন গায়ে হলুদে। তিনি শাড়িটা হাতে নিয়ে বললেন, বাহ, কি সুন্দর শাড়ি! নে রে সারা, পরে নে। জামাই তোর জন্য এই প্রথম একটা জিনিস পছন্দ করে এনেছে। এটা পরে তারপর হলুদ দে। সারা নীরবে শাড়িটা দেখল। ওর মুখে বিষণ্ণতার ছায়া। গায়ে হলুদ দেওয়া শেষে সবাই খেয়ে দিয়ে চলে গেছে। অনেকক্ষণ হলো। সারার সৎমাও যাবার সময় সারার মাথায় হাত রেখে দোয়া করে গেছে। সে ইফতিকে দেখে খুশি। বিয়েবাড়ির হুলস্থুলের কারণে রাফিকে বিকেল থেকে নিজের কাছে পায়নি সারা। একদিকে বাড়ি ভর্তি মানুষ। ছোট্ট বাচ্চাটাকে নিয়ে খুব টেনশন হচ্ছিল সারার। একজনকে দিয়ে হাসিনাকে জিজ্ঞেস করতে গেলে তিনি জানালেন রাফি তার বাবার কোলে আছে। শুনে সমস্ত উৎকণ্ঠা নিমিশে চলে গিয়েছিল সারার। রাত 12টার পর রাফিকে ওর কাছে পাঠায় ইফতি। সারা ছেলেকে জড়িয়ে ধরে ঘুমোবার সময় দেখল ছেলের গায়েও কিছু হলুদ লেগে আছে। তার মানে হলুদের ডামাডোলেও ইফতি ওকে কোলছাড়া করেনি। ভেবে এক অন্যরকম তৃপ্তিতে মনটা ভরে যাচ্ছিল সারার। চকিতে মনে পড়ে গেল হাসিব কোনোদিন ছেলেটাকে ভালোবেসে ছুঁয়েও দেখেনি, বরং ও কাঁদলে সে প্রচণ্ড বিরক্ত হতো। দীর্ঘশ্বাস পড়তে যাচ্ছিল সারার, আর তখনই হঠাৎ আসা এই ভাবনাকে মুহূর্তেই দ্রুত মুছে ফেলল। তবু একটা ভয় ওর মনে দানা বাঁধতে চায় বারবার। সবসময় কি এভাবেই রাফিকে পিতৃস্নেহে আগলে রাখতে পারবে ইফতি? প্রসঙ্গক্রমে বিথির কথাগুলো মনে পড়ে গেল, আর রাতের ঘুম চোখ থেকে হাওয়া হয়ে গেল। চোখের কোলবে আপনা হতেই জল গড়িয়ে পড়ল। পুরো বাড়ি নিস্তব্ধ। হাসিনাও তার পাশে ঘুমাচ্ছেন। সারাদিনের ক্লান্তিতে বেঘরে ঘুমাচ্ছেন তিনি। তার মিহি নাক ডাকার শব্দ পাওয়া যাচ্ছে। কেবল ঘুম নেই সারার চোখে। এক অদ্ভুত শূন্যতা বিরাজ করছে ওর মনে। দুই চোখ বন্ধ করে ঘুমাতে চেষ্টা করল সারা। এমন সময় বালিশের পাশে রাখা সেলফোনটা বেজে উঠলে চমকে গেল। ফোনটা আগে হাসিবের ছিল। ও মারা যাবার পর থেকে এটা হাসিনা এবং সারা দুজনেই ব্যবহার করে। বিভিন্ন জায়গা থেকে এটাতেই ফোন আসে। ফোনের দিকে চেয়ে থেকে সেটাকে ধরার সাহস পাচ্ছে না সারা। এত রাতে কে ফোন করেছে? কিন্তু ফোন সমানে বেজে চলেছে। সারা ভীত চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করলো। কেউ উল্টাপাল্টা কিছু বললেই কেটে দেবে। হঠাৎ পরিচিত স্বরে চমকে উঠল। ইফতি ভারী স্বরে বলছে, রাফি কি ঘুমিয়ে? সারা বাকরুদ্ধ হয়ে যায়। এ বাড়িতে আসার 3-3.5 বছরে কোনোদিন ইফতির সাথে ওর কথা হয়নি বা বলার দরকার পড়েনি। কেবল হাসিব অসুস্থ হবার দিন সারা গিয়ে তাকে ডেকে এনেছিল। ইফতি আবার বলল, হ্যালো, কে? সারা? ইফতির মুখে নিজের নাম শুনে কেঁপে উঠল সারা। কথা বলতে চাইল, কিন্তু গলা দিয়ে স্বর বেরোল না। ইফতি এবার একটু জোরের সাথে বলল, আরে কথা বলছো না কেন? জি, সারা কোনো মতে উচ্চারণ করল। ইফতি কিছুক্ষণের জন্য চুপ থেকে বলল, শোনো, রাফি কিন্তু পানি খায়নি। ও আমার সাথে কিছুটা খাবার খেয়েছিল, কিন্তু পানি একদম খায়নি। তুমি ওকে ডেকে তুলে কয়েক ঢোক পানি খাইয়ে দাও তো। লজ্জায় সারার হাত পা অবশ্যই আসতে চাচ্ছে। ইফতি কি অবলীলায় কথাগুলো বলে কট করে ফোনটা কেটে দিল। সারা ফোন নামিয়ে রেখে বিছানা থেকে নেমে রাফির ফিডারটা ধুয়ে তাতে পানি ভরল। তারপর ওর মুখের সামনে ধরতেই সে চুকচুক করে সবটা পানি খেয়ে নিল। খাওয়া শেষ হলে আলতো করে ওর ঠোঁট মুছিয়ে দিল। তারপর সারা ছেলের দিকে তাকিয়ে হাসতে গিয়েও ম্লান হলো। একটা দীর্ঘশ্বাস ওর বুক চিরে বেরিয়ে এলো। রাইনা প্রায় চেঁচিয়ে উঠলেন, কি বললি তুই? বিথি প্রচণ্ড বিরক্ত হয়ে বলল, চেঁচিও না তো মা, যা শুনেছ তাই বলেছি। তাই বলে তুই সতীনের ঘর করবি? এমনভাবে বলছো যেন ইফতি আগামী শুক্রবারই আমাকে বিয়ে করতে যাচ্ছে। আগে দেখো কোথাকার পানি কোথায় গড়ায়। সারা যদি সব বলে দেয় ইফতিকে? শোনো মা, সারাকে আমি যতটুকু চিনি সে বলবে না, আর বললেই বা ইফতির কানে তো যাবে যে আমি ওকে বিয়ে করতে চাই। তবে সারাকে যে ডোজ দিয়েছি ও বলবে না, কারণ ওর কাছে মন হচ্ছে আমি ওর জন্য স্যাক্রিফাইস করছি। কাজেই সে এতটা স্বার্থপর হতে পারবে না। তাছাড়া এখনও ভেতর থেকে ইফতির সাথে আন্তরিক হতে পারবে না। তাতে কি হলো? সারা ইফতির কাছে না গেল, ইফতি কি না এসে পারবে? গাধা তো তুই, সারা না। ভুলে যাচ্ছিস কেন? ইফতি নিজে সারাকে বিয়ে করতে চেয়েছে। সারার কিছু করা লাগবে না, যা করার ইফতিই করবে। আর তুই বোকার মতো বসে বসে তামাশা দেখিস। কি আছে ইফতির মধ্যে? তোর এত কি দরকার ওর কাছে বিয়ে বসতে হবে? রায়না রেগে কথাগুলো বলে বেরিয়ে গেলেন। রাগে দুঃখে বিথির চোখে পানি চলে এলো। সে মাথা নাড়ল, আনমনে হিসিয়ে বলল,
আমাকে কাঁদিয়ে তুমি সুখী হতে পারবে না ইফতি। আমি তোমাকে সুখে থাকতে দেব না। আজ বিয়ে উপলক্ষে সকাল থেকে লোকজনের আনাগোনা। সারা সকাল সকাল নাস্তা বানিয়ে ইফতিকে পাঠিয়ে সে যে নিজের রুমে গিয়ে ঢুকেছে আর বেরোয়নি। সামনের রুমে লোকজনের শব্দ পাওয়া যাচ্ছে। বেলা 11টার দিকে হাসিনা একটা বড় সড়ো ব্যাগ নিয়ে সারার রুমে এলেন। ব্যাগ খুলতে দেখা গেল বিয়ের শাড়ি, চুড়ি, গহনা আরও আনুষঙ্গিক যা দরকার সবই আছে তাতে। সারা এক পলক দেখে চোখ সরিয়ে নিল। দুপুরের পরপরই সারার সৎমা আর বোনেরা এসে হাজির। ইফতির বড় খালাও এসে পড়েছেন। বড় খালু জানালেন সন্ধ্যের পরপরই কাজে চলে আসবে। সারার মনে হলো ওর বুকে কেউ হাতুড়ি পিটাচ্ছে। এক অদ্ভুত অনুভূতি ক্রমাগত গ্রাস করছে ওকে। এক অস্থিরতা পেয়ে বসেছে ওকে। বিকেলে বিথি এলো খুব সেজেগুজে। সে এসেই সামনের ঘরে ঢুকে ইফতিকে কংগ্রাচুলেট করল। সবার সাথে হাসি মুখে গল্প করতে লাগলো। ওকে দেখে ইফতির বড় খালা হাসিনাকে ডেকে ফিসফিসিয়ে বললেন, বিথির হাবভাব কিন্তু ঠিক মনে হচ্ছে না, একটু খেয়াল রাখিস। কষ্ট পাওয়া মেয়ে মানুষ মাঝে মধ্যে আঘাত পাওয়া সাপের চেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে। আজ বাড়ি ভর্তি লোকের সামনে এমন সেজেগুজে ইফতির সাথে এত ঢং দেখাচ্ছে কি মনে করে? হ্যাঁ, কি বোঝাতে চায় সে? যে ওকে হারিয়ে ইফতি পস্তাবে? বেকুবের মতো একদিকে তাল দিয়ে থাকিস না হাসু। চোখ কান খোলা রাখিস। তোর বৌমা তো আরেকটা বুদ্ধ। তোরা বউ শাশুড়ি দুটোই এক পদের। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। বিথি এই পরিবারের উপযুক্ত না। সারাই ঠিক আছে। ওকে সারার সাথে একা ভিড়তে দিবি না। কি না কি পট্টি পড়িয়ে যাবে, তখন লাগবে অশান্তি। হাসিনা বোকার মতো চেয়ে থেকে বললেন, আমি কি করব বলো তো আপা? ও নিজেই খুশি মনে কাল থেকে আসছে যাচ্ছে। কাল তো পুরো বিকেল সারার সাথে গল্প করেছে। বড় খালা হাসিনার দিকে তাকিয়ে বললেন, বাহ, তাহলে তো ভালোই হয়েছে। অঘটন ঘটতে আর দেরি হবে না। যাক, যা হয়েছে হয়েছে। ছেলে আর বউকে সুখে দেখতে চাইলে ওর এ বাড়িতে আনাগোনা বন্ধ করতে হবে তোর। ওই ছেমরির সাংঘাতিক শেয়ানা, যে ছেলের সাথে বিয়ে হবার কথা ছিল কিন্তু হয় নাই, তার বিয়েতে সে সেজেগুজে এসে রংঢং করতে পারে যে মেয়ে, সে সোজা চিজ না। যেদিন তোদের বাড়িতে কাবিনের জন্য এসে উঠেছিল সেদিনই ওরে আমার বোঝা হয়ে গেছে। রায়না আমার বোন হলে কি হবে, পুরো শ্বশুরবাড়ির বাতাস পাইছে। বিথির দাতার গোষ্ঠী হইল বিশ্বসিয়ানা। আল্লাহ তোরে বাঁচায় দিছে, নইলে বাম হাতে চোখ মুছতি আর ডান হাতে ভাত খাইতি। আমারও ভয় লাগে আপা, কিন্তু কিভাবে কি করব বুঝতে পারছি না। হইছস তো একটা ঢ্যাপের খই। নানি দাদি হয়ে গেলি, এখনও সংসারের ভাব বুঝলি না। আচ্ছা, তোর সাথে এটা নিয়ে পরে কথা বলবো না, এখন বাড়ি ভর্তি মানুষ, বাদ দে। সন্ধ্যার পর মাগরিবের নামাজ পড়ে নিল সারা। তারপর রাফিকে ফিডার খাইয়ে ওর দাদির কোলে দিয়ে দিল, যেন ক্ষুধায় কষ্ট না পায়। এর মধ্যে বিথি ধরল সে সারাকে সাজিয়ে দেবে। হাসিনা কি মনে হতে বড় বোনের দিকে তাকালো। বড় বোন নিজের মেয়ে ইরাকে ফিসফিসিয়ে কি সব বলে পাঠালেন। ইরা এসে কোনো কথা না বলে সারাকে সাজাতে বসে গেল। বিথি অপমানটা গায়ে মাখল না। সাজানো শেষে সবাই বলতে বাধ্য হলো সারাকে অপরূপ লাগছে। সারা কেবল মৃদুস্বরে বলল, ভাই যাই করো আমাকে যেন চেনা যায়, আজব না লাগে। ইরা সারার কানের কাছে মুখ নিয়ে বলল, ইফতি ভাইরে জিজ্ঞেস করো তোমাকে কেমন লাগছে। আজব না গজব সেই ভালো বলতে পারবে। শুনে সারার মুখ আরক্ত আর বিথির মুখ শক্ত হয়ে গেল। সাজানো শেষে সারাকে শাড়ি পরানো হলো। এমন সময় বাহির ঘর থেকে খবর এলো কাজী সাহেব এসে পড়েছেন। সারা কেবল জানতে চাইল, আমার ছেলে কার কাছে? কেউ একজন জবাব দিল, ছেলে নিয়ে ভেবে না, সে জায়গা মতোই আছে, তার বাপের কোলে বসে আছে। ঘণ্টাখানেকের মধ্যে বিয়ে সম্পন্ন হয়ে গেলে সকলের মধ্যে খুরমা বিতরণ করা হলো। বিথি খুরমা নিল না, ওর নাকি খুরমা খেতে ভালো লাগে না। ব্যাপারটা এরা লক্ষ্য করে হাসল। বিয়ের অনুষ্ঠান শেষে সবাইকে খানা পিনার জন্য ছাদে নিয়ে যাওয়া হলো। সেখানে শামিয়ানা টাঙিয়ে কয়েকটা টেবিল ফেলে খাবারের ব্যবস্থা করা হয়েছে, আর মহিলাদের জন্য নিচেই খাবারের ব্যবস্থা করা হয়েছে। খাবার দাবার শেষে অতিথিরা একে একে বিদায় হতে লাগলো। বিয়েবাড়ির কাজ গোছাতে হাসিনার পক্ষে একা অসম্ভব হবে বলে বড় আপা রাতে এ বাড়িতেই রয়ে গেলেন। তার ছেলেমেয়েরা সবাই বিদায় নিলে বিথিও সারার হাত ধরে বলল, যাই সারা। সারা বিথির দিকে তাকিয়ে দেখল ওর দুই চোখে পানি, যেন ওর ভেজা চোখগুলো সারাকে কিছু বলতে চায়। সারার চোখ নামিয়ে নিল। হাসিনা বিথির সাথে ওদের বাসার সবার খাবার বক্স করে দিলেন। সারা তখনও চুপচাপ এক কোণে বসে রইল। বড় খালা বিষয়টি লক্ষ্য করে হাত ধুয়ে উঠে এসে সারার কাঁধে হাত রেখে বললেন, এত কি ভাবছো বউ? এখন থেকে ইফতি তোমার স্বামী, এখন মন থেকে এটাকেই মেনে নিতে হবে তোমার। তুমি তো ধার্মিক মেয়ে, ভালো করে জানো স্বামীর কি মর্তবা। তাই তোমাকে নতুন করে আর কিছু বলার দরকার মনে করলাম না। কেবল এতটুকুই বলবো, ইফতি এখন থেকে তোমার সব, আর স্বামীকে বাইরের কুদৃষ্টি থেকে হেফাজত করার দায়িত্ব তার স্ত্রীর। সারা মন দিয়ে বড় খালামনের কথাগুলো চুপচাপ শুনে গেল। এক মিশ্র প্রতিক্রিয়া ওর মনে। একবার মনে হচ্ছে ওর কারণে আজ বিথি এ বাড়ি থেকে কেঁদে বিদায় নিল, আবার মনে হচ্ছে আল্লাহর ইচ্ছে ছিল বলেই ওদের বিয়েটা হয়েছে। সে এটাকে অবমাননা করার কে?
বড় খালামণি ওর হাত ধরে ওকে ইফতির ঘরে নিয়ে এলেন। ইফতি ঘরে নেই। পুরো ঘরটা কাঁঠাল চাপা আর গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে। ফুলের কড়া গন্ধে সারাটা ঘর মম করছে। বিছানার একপাশে ফুল সরিয়ে রাফিকে শুয়ে দেওয়া হয়েছে। বড় খালামণি হঠাৎ এগিয়ে গিয়ে রাফিকে কোলে তুলে নিলে সারা চমকে উঠে বাধা দিয়ে বলল, খালামণি, রাফিকে কোথায় নিচ্ছেন? ওর দাদির কাছে। আজ ওর দাদির কাছেই থাকুক, কাল থেকে তোমার সাথে নিও। সারা কিছু বলতে গিয়ে ইফতিকে দেখে থেমে গেল। ইফতি গেটের সামনে এসে দাঁড়িয়েছে। সেও বলল, ওকে নিচ্ছ কেন বড় খালামণি? আরে আজ ও আমাদের সাথে থাকলে সমস্যা কি? না, রাফি এখানে থাক, কোনো সমস্যা হবে না, ওকে তুমি রেখে যাও। সারা চাপা স্বস্তির নিঃশ্বাস ফেলে মুখ নামিয়ে রাখল। মিনিট 5 পরে মুখ তুলে দেখল ইফতি দরজা বন্ধ করে দিয়েছে। তারপর সে সারার দিকে তাকিয়ে সহজ সুরে বলল, তুমি অনেক ক্লান্ত, এসো বিশ্রাম নেবে, বলে সে খাটের এক কিনারায় বসল। সারা কাঠ হয়ে নিজের জায়গায় বসে রইল। ইফতি ওর দিকে কিছুক্ষণ ভালো করে তাকানোর পর বলল, তুমি চাইলে আমি বাইরে চলে যেতে পারি। সারার সাথে সাথে ইফতির দিকে তাকিয়ে মাথা নাড়ল। না না, থাকতে বলছ? সারা মুখ নামিয়ে নিল। ইফতি হেসে বলল, তোমাকে এতদিন আপনি বলে ডাকতাম, কারণ তুমি বয়সে বড় না হলেও সম্পর্কে আমার বড় ছিলে। আজ তো তুমি বলতে পারি। কি পারি না? জি। দেখো, মনের ওপর কোনো চাপ রেখো না। আমি জানি একই বাড়ির একই ঘরে কেবল মানুষ বদলেছে। তোমার কাছে অস্বস্তি হতেই পারে, ভালো থাকার জন্য কোনো শর্ত প্রযোজ্য না। তোমাকে একটা কথা বলতে পারি, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন, তখন আম্মাজানের বয়স ছিল 40 আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 25, এবং মা খাদিজা ছিলেন দুইবারের তালাকপ্রাপ্তা নারী। টকবগে 25 বছরের যুবকের সাথে প্রৌঢ়ত্বের দিকে ধাবমান একজন মধ্যবয়স্কা নারীর দাম্পত্য পৃথিবীর তাবৎ টিনেজ দাম্পত্যকে হার মানিয়েছিল। অনুপম নিটল ছিল তাদের মধুমাখা দাম্পত্য, যা আম্মাজানের মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোলেননি। বরং তার এক আত্মীয়ার কণ্ঠ মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ছিল বলে ওই কণ্ঠটা শুনলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত হয়ে পড়তেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কুমারী স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈর্ষাকাতর হয়ে বলতেন, আপনি একজন বুড়ির কথা ভেবে এত বিচলিত কেন হন? আল্লাহ কি তার চেয়ে উত্তম স্ত্রী আপনাকে দেননি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহর কসম আয়েশা, আমি তার চেয়ে উত্তম আর কাউকে পাই নাই। আল্লাহ আমার অন্তরে তার ভালোবাসা গেঁথে দিয়েছেন। সারা মন্ত্রমুগ্ধের মতো ইফতির কথা শুনছিল। ওর ভেতরে জড়তার অনেকটাই কেটে গেল ইফতির কথাগুলো শুনে। ইফতি বলল, আমার সৌভাগ্য যে আমাদের বিয়েটা সাহাবিওয়ালা বিয়ের মতো। আলহামদুলিল্লাহ যে আমি নবীর একটি বড় সুন্নতের উপর আমল করতে পেরেছি। সারা কিছু বলার জন্য মুখ খুললেই আবার থেমে গেল। ইফতি সেটা লক্ষ্য করে বলল, কি বলবে বলো? না মানে আমার জন্য আপনার অনেক কষ্ট হলো। যেমন? ইফতি ভ্রু কুঁচকাল। মানে আপনি চাইলে একজন কুমারী বিয়ে করতে পারতেন, অথচ আমাকে সমাজে প্রতিষ্ঠিত করতে গিয়ে। এ কথা কেন মনে হলো তোমার? ভালোবেসে বিয়ে করতে পারি না? সারা লজ্জায় লাল হয়ে গেল। বলল, ভালোবাসবেন কিভাবে? আপনি তো আমাকে কখনো দেখেননি, না দেখলে বুঝি ভালোবাসা হয় না? বলে ইফতি কিছুক্ষণ থামল। তোমাকে জানার পর থেকেই তোমার প্রতি একটা শ্রদ্ধাবোধ কাজ করত। তোমার ধার্মিকতায় আমি মুগ্ধ ছিলাম। তোমার সাথে ভাইয়ার ব্যবহারে যাক, আমার অনুরোধ থাকবে, ভাইয়াকে তুমি মন থেকে ক্ষমা করে দিও। সারা কিছু বলল না। ইফতি উঠে দাঁড়িয়ে পাঞ্জাবি খুলে হ্যাঙ্গার খুঁজলে সারা চট করে একটা হ্যাঙ্গার নিয়ে হাত বাড়িয়ে দিল। আমার হাতে দিন। ইফতি নির্দ্বিধায় পাঞ্জাবিটা সারার হাতে দিয়ে বলল, রাফি আজ কি করেছে জানো? বলে সে বিয়ের আসরে করা রাফির দুষ্টুমিগুলোর সহাস্য বর্ণনা দিতে লাগলো। সারা এক দৃষ্টে চেয়ে রইল ইফতির দিকে। দুই ভাইয়ের মধ্যে কি বিরাট পার্থক্য। হাসিব ঠিক ইফতির বিপরীত। ইফতিকে যত দেখছে তত সারার মনের দ্বিধাগুলো একে একে কেটে যাচ্ছে। কি সহজ প্রাণবন্ত একজন মানুষ, এমনভাবে কথা বলছে যেন সারার সাথে তার বহুদিনের পরিচয়। কথা বলতে বলতে ইফতি সারার দিকে তাকিয়ে বলল, এভাবে তাকিয়ে থেকো না, প্রেমে পড়ে যাবে কিন্তু। আমি জানি সহজ হতে তোমার আরও কিছুদিন সময় লাগবে। সারা লজ্জায় দ্রুত ঘুরে দাঁড়ালো। মানুষটা কেমন যেন, যা মুখে আসে বলে ফেলে, কোনো লাজ লজ্জা নেই। ইফতি রাফির কপালে চুমু দিয়ে ওর পাশে লম্বা হয়ে শুয়ে পড়ল। বুঝলে সারা, মাথাটা অনেক ব্যথা, এক কাপ চা করে দিতে পারবে? যদিও আজকের দিনে তোমাকে রান্নাঘরে পাঠানোটা অন্যায়। না না, অন্যায় হবে কেন? আমি এক্ষুনি করে নিয়ে আসছি। দাও তো তাহলে, মাথাটা ভার হয়ে আছে। সারা সহজ ভঙ্গিতে দরজা খুলে রান্নাঘরের দিকে রওনা দিলে ইফতি সেদিকে তাকিয়ে হেসে ফেলল। ও চাচ্ছিল সারা সহজ হোক, পেছনের দিনগুলো ভেবে ভারাক্রান্ত না হয়ে সবকিছু সহজে গ্রহণ করুক। মাত্র 5 মিনিটের মধ্যে সারা চা বানিয়ে নিয়ে এলো। ইফতি ততক্ষণে চোখ বন্ধ করে শুয়ে পড়েছে। ঘুমিয়েছে কিনা বোঝা যাচ্ছে না। সারা চায়ের কাপ পিরিচে শব্দ করল। দুবার ডাকও দিল এই যে বলে, কিন্তু ইফতি বেখবর।
সারার কাছে খারাপ লাগছে, বেচারা চা চেয়েও খেতে পারল না। আরেকবার ডাকার জন্য ইফতির কপালে কাঁপা হাত রাখল। মৃদুস্বরে বলল, চা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। ইফতির সাথে সাথে ওর কবজি ধরে ফেলল। চোখ বন্ধ রেখে বলল, দেখো তো আমার কপালটা গরম কিনা, জ্বর জ্বর লাগছে। সারা চমকে উঠল, সহজ সুরে বলল, না জ্বর নেই, চা নিন। ইফতি সারার হাত ছেড়ে দিয়ে উঠে বসে হাত বাড়িয়ে চা নিল। চুমুক দিয়ে বলল, মাশাল্লাহ, ভালো হয়েছে চাটা। সারা চুপ করে বসে রইল। শাড়িটা বদলে ফেলছো না কেন? মেকআপটাও ধুয়ে ফেলো, তারপর এসে আরাম করে ঘুমাও। সারা মাথা নেড়ে উঠে যেতে নিলে ইফতি ডাকলো, চা খাবে? সারা মাথা নাড়ল। 1 কাপই বানিয়েছি। আমার কাছ থেকে নাও। না না। কি শুধু না না, 1 চুমুক খেয়ে চাঙ্গা হও, এখনো অনেক কাজ বাকি আছে। সারা ভীরু চোখে তাকালে ইফতি হাসল। নামাজ পড়তে হবে, দোয়া পড়তে হবে, সব ভুলে গেছ? সারা হঠাৎ হেসে ফেলল, নির্ভয়ের হাসি। ইফতি অর্ধেক চা পিরিচে ঢেলে কাপটা এগিয়ে দিলে সারা 2 হাত বাড়িয়ে কাপটা নিয়ে তাতে পরম তৃপ্তির সাথে চুমুক দিল। রাতের আধার কেটে গিয়ে আবছা আলোয় ভরে গেছে চারদিক। পাখিগুলো ডাকবে কি না ভাবছে এমন অবস্থা। ঠিক তখনই চোখটা খুলে গেল সারার। প্রতিদিন আরও আগেই ঘুম ভেঙে যায়। গতরাতে ঘুমোতে ওর 2:30টা বেজেছে। ইফতি ততক্ষণে রাফিকে জড়িয়ে ধরে নাক ডাকা শুরু করেছিল। সারা তখনও গুটিসুটি মেরে এক কোণে পড়েছিল। কখন চোখটা লেগে এসেছে সারা নিজেও বলতে পারবে না। ঘুম ভেঙে যাবার পর হঠাৎই মনে পড়ল সে তার নিজের ঘরে নিজের বিছানায় নেই। ঝট করে মাথা তুলে সামনের দিকে তাকালো সারা। ইফতির বাহুতে মাথা রেখে রাফি ঘুমাচ্ছে। ওর 1 পা ইফতির ওপর, আরেক পা সারার পেটের কাছে। মুচকি হেসে ওকে ঠিক করে দিল সারা। এক পলক ইফতিকে দেখল। দৃঢ় আত্মবিশ্বাসী একটা মুখ, আর ইনি তার স্বামী। ছোট্ট করে একটা নিঃশ্বাস ফেলল সারা। এমন সময় কাছেই কোথাও একটা পাখি ডেকে উঠল। তার দেখা দেখি আরেকটা। সারার ধ্যান ভঙ্গ হলো। পাখি ডাকা শুরু করেছে, তার মানে কিছুক্ষণের মধ্যেই সূর্য উঠবে। দ্রুত উঠে পড়ল। অজু করে জায়নামাজ বিছিয়ে ফজরের নামাজটা আদায় করে নিল। উঠে দাঁড়াতেই দেখল ইফতি উঠে বসেছে। সূর্য উঠে গেছে, এক্ষুনি উঠবে, সময় হয়ে গেছে। ডাকলে না যে? আমি দেরি করে উঠেছি, হাতে একদম সময় ছিল না। ইফতি কিছু না বলে উঠে অজু করতে চলে গেল। নামাজ ছেড়ে সারাকে কোরআন পড়তে দেখে বলল, তুমি কি প্রতিদিনই এ সময় কোরআন পড়ো? জি, বলা হয়েছে তোমরা ফজরকে কোরআন পড়ার জন্য নির্দিষ্ট করে নাও, এটাই সর্বোত্তম সময়। তাই খুব অল্প হলেও পড়ার চেষ্টা করি, কারণ প্রতিদিন অন্তত 50 আয়াত পাঠ করলে পাঠকারীকে গাফেলদের কাতারে সামিল করা হবে না। গাফেল মানে উদাসীন। যে প্রতিদিন কমপক্ষে 50 আয়াত পাঠ করবে সে গাফেলদের অন্তর্ভুক্ত হবে না। গাফেলদের হাসর বড় কঠিন। আর যে কোরআন পাঠ না করবে তাকে জাহান্নামে দেবার জন্য স্বয়ং কোরআন সুপারিশ করবে। বলো কি? ইফতিকে একটু চিন্তিত মনে হলো। আমি তো অনেকদিন ধরে পড়ি না, পড়া ভুলে গেছে কিনা আল্লাহ জানেন। সর্বনাশ, কোরআন শিখে ভুলে যাওয়া কঠিন গুনাহ। কিয়ামতের মাঠে ওই ব্যক্তি নাক কান কাটা অবস্থায় কবর থেকে উঠবে। তার ওই চেহারা দেখে হাসরবাসী বুঝতে পারবে যে কোরআন ভুলে যাওয়ার কারণে তার ওই দশা। আপনি তাড়াতাড়ি পড়াটাকে ঠিকঠাক করে নেন। কিভাবে ঠিক করব? প্রতিদিন একটা সময় নিয়ে বসুন, আমি আপনাকে সাহায্য করব। তাই নাকি? তাহলে তো খুবই ভালো। তাহলে আজ থেকে শুরু করব, কি বলো? সারা খুশি হলো। ভালো হবে। আর এটা করার কারণে আমরা দুজনেই ভাগ্যবানদের কাতারে সামিল হব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে শেখায়। আসলে দিনের প্রতিটা কাজই মহত্বপূর্ণ। বলে ইফতি বিছানায় গড়িয়ে পড়ল। সারা কোরআন পড়া শেষ করে বলল, চা করে দিই? এখন না, তার চেয়ে একটু বসো, কথা বলি তোমার সাথে। সারা কিছুটা দ্বিধা সংকোচ নিয়ে একটা চেয়ারের ওপর বসল। ইফতি উঠে বসে ভারী কণ্ঠে বলল, দেখো, গতকালই আমাদের বিয়ে হয়েছে। তুমি তো জানো যে আমার বিয়ের কথা চলছিল আমারই এক কাজিনের সাথে। জি, বিথির সাথে। তোমার হয়তো মনে হতে পারে এই বিয়েটার পেছনে আমাদের মানসিক কোনো ইন্টেনশন আছে, আর শয়তান মানুষের মনে নানান প্ররোচনা দিতে পারদর্শী। কাজে আমি তোমাকে আমার অবস্থানটা পরিষ্কার করতে চাই। নতুবা তুমি হয়তো ভাবতে পারো যে নিজেদের সম্পত্তি বেহাত হওয়া থেকে বাঁচাতে। না না, বলে সারা ডান হাত বাড়িয়ে আবার সসংকোচে হাতটা গুটিয়ে নিল। এরকম ভাবার কোনো কারণ নেই, বরং আমি তো অন্য একটা কথা। অন্য কি কথা? মানে আগে বলুন, আপনি রাগ করবেন না? ইফতি কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, রাগ করব না, তুমি নিঃসংকোচে বলো। সারা চোখ নামিয়ে আঙুলের নখ খুঁড়তে খুঁড়তে বলল, আপনি তো বিথিকে খুব ভালোবাসতেন, কিন্তু আম্মার কথায়। হ্যাঁ, এক মিনিট। আমি বিথিকে ভালোবাসতাম কথাটার মানে কি? তোমাকে এই তথ্য কে দিল? নাকি এসবই তোমার উর্বর মস্তিষ্কের কল্পনা? সারা অবাক হয়ে তাকিয়ে রইল ইফতির দিকে। সে ভেবে পাচ্ছে না বিথি কি তবে তাকে মিথ্যা বলল? কিন্তু মিথ্যে বলে ওর লাভটা কি হলো? কি ভাবছ? না মানে, আপনি বিথিকে ভালোবাসেন না? ওকে বিয়ে করতে না পেরে আপনি মনে মনে দুঃখ পাননি?
মায়ের চাপে পড়ে আপনি আমাকে বাধ্য হয়ে বিয়ে করেননি? ইফতি গম্ভীর স্বরে বলল, এসব কথা তোমাকে কে বলেছে শুনি? কেউ না। দেখুন, আপনি আমাকে সম্মান দিতে গিয়ে আরেকজনের মন ভেঙেছেন, নিজেকে কষ্ট দিচ্ছেন। এটা আমার কাছে ভালো লাগছে না। আমি চাই আপনি জীবনে সুখী হন। চাইলে আপনি বিথিকে বিয়ে করে নিতে পারেন। আম্মাকে আমি রাজি করাবো, ওটা নিয়ে আপনি ভাববেন না। তোমার কি মনে হয় না তুমি একটু বেশি বলে ফেলছো? জি। তোমাকে এই কথাগুলো বলার জন্য বিথি তোমাকে কান পরা দিয়েছে, তাই না? আশ্চর্য, বিথি বলল আর তুমি বিশ্বাস করে নিলে। এখন তো দেখা যাচ্ছে যে কেউ কোনো কথা আমার নামে বানিয়ে বলে দিলে তুমি বিশ্বাস করে ফেলবে, কারণ তোমার কাছে আমার চেয়ে অন্য সবাই বেশি বিশ্বস্ত, তাই না? তাহলে বিথি মিথ্যে বলেছে? তোমার কি মনে হয় আমি মিথ্যে বলছি? সারা ভীষণ অবাক হয়ে তাকিয়ে রইল। ইফতি ভারী স্বরে বলল, এরপরে বিথি এলে ওর সাথে আর কোনো ফালতু আলাপ করবে না তুমি। একদম ফ্লোর দেবে না এসব কথা বলার, মনে থাকবে? জি। তুমি যে এত মনোযোগী শ্রোতা তা তো জানতাম না। সারা আবছা হাসল। ওর মাথার ভেতর বিথির বলা কথাগুলো ঘুরছে। একটা মানুষ এত অবলীলায় মিথ্যে বলতে পারে? বিয়ের 7 দিন পার হয়ে গেল, বিথি আর আসেনি। সারা কিছুটা উত্তেজনার মধ্যে ছিল যে বিথি আসলে বা ইফতি প্রসঙ্গে কোনো কথা তুললে কি বলবে। কারোর সাথে দুর্ব্যবহার করা সারার ধাতে নেই। সে কখনো কাউকে কড়া করে কিছু বলতে পারে না। তাই বিথি না আসায় একদিক দিয়ে ভালোই হয়েছে। সারাকে আর ওই প্রসঙ্গে কথা বলতে হবে না। হয়তো বিথি ভুলেই গেছে, নতুবা হয়তো এ ব্যাপারে ও নতুন কিছু ভাবছে না। মাত্র কয়েকদিনে সারার সংসার নিজের মতো করে গুছিয়ে নিয়েছে। প্রতিদিন সকালে নিজেও ফজরের জন্য ওঠে, তারপর ইফতিকেও ডেকে দেয়। নামাজ কোরআন সেরে হালকা চা নাস্তা খেয়ে দুজনেই বিছানায় গড়িয়ে পড়ে। ইসলামে বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলে অনেক বেলা পর্যন্ত। এভাবেই চলে যাচ্ছে ওদের নতুন জীবন, নতুন সংসার। সারা এতদিন নির্জীব পুতুলের মতো সংসার করে গেছে, কিন্তু ইফতির বন্ধুত্বপূর্ণ আচরণে সারা খুঁজে পেয়েছে জীবনের আনন্দ। সে এখন প্রাণ চঞ্চলা হরিণীর মতো জীবনের সব কিছুতেই আনন্দ খুঁজে পায়। ইফতির মাঝে নেই স্বামী সুলভ আলগা হামবড়াই ভাব, বরং তার পরিবর্তে আছে চমৎকার গুরুত্বপূর্ণ একটা সুন্দর মন। সারা এখন খুব সহজে অকপটেই যে কোনো বিষয়ে ইফতির সাথে শেয়ার করে। প্রতিদিনের মতো আজ বিকালেও সারা ইফতির জন্য নাস্তা তৈরি করে রেখেছিল। ইফতি এলেই ওকে নাস্তা দিয়ে গরম গরম চা বানিয়ে দেবে। হাসিনা আজ আবার তার ননদের বাড়ি যাবার জন্য উন্মুখ হয়ে আছে। ইফতির বিয়ের আগের থেকে যাই যাচ্ছি করেও আর যাওয়া হয়নি। বিয়ের দাওয়াতটাও তাই ফোনে দিতে হয়েছে। হাসিনা যখন বাইরে যাবার জন্য তৈরি হচ্ছিলেন, তখন রাফি দাদিকে বাইরের পোশাকে দেখে সাথে যাবার জন্য জেদ ধরল। সারা বিভিন্নভাবে বোঝাবার চেষ্টা করলো, কিন্তু না, সে যাবেই। অবশেষে সারা ধমক লাগালো। অগত্যা নাতির জেদ দেখে হাসিনা নাতিকে সাথে নিয়ে যাবার জন্য প্রস্তুত হলেন। সারা কিছুক্ষণ দ্বিধা করে তারপর ছেলেকে দিতে রাজি হয়ে গেল। রাফিকে নতুন জামা পরিয়ে দাদির সাথে যাবার জন্য তৈরি করে দিল। ঠিক হলো যে ইফতি বাড়ি ফিরলে হাসিনা বেরোবে। এদিকে রাফি তো নতুন জামা পরে মহাখুশি। কিছুক্ষণ পরে ইফতি বাড়ি ফিরল। রাফিকে দাদির আঁচল মুঠো করে ধরে ঘুরতে দেখে ইফতি হাসল, বলল, আব্বু তুমি না হয় আমার কাছে থাকো। কিন্তু রাফি মাথা দুলিয়ে না করল। সে একদমই রাজি না। ওর কাণ্ড দেখে ইফতি হাসল। কিছুক্ষণের মধ্যেই ইফতি একটা রিক্সা ভাড়া করে তাতে তুলে দিল হাসিনাকে। রিক্সাওয়ালাকেও বারংবার সাবধানে চালাতে বলে দিল। সারা ইফতির জন্য খাবার টেবিলে অপেক্ষা করছিল। ইফতি হাত ধুয়ে টেবিলে বসতে যাবার সময় বলল, আজ বুঝি রাফি দাদুকে ছাড়লই না? আর বলেন না, শুধু শুধু জেদ করছিল। এত বোঝালাম, সে কোনো কথাই শুনতে রাজি না। আল্লাহ জানেন ওখানে গিয়ে কোনো ঝামেলা না পাকালে হয়। ইফতি নাস্তা শেষ করে চায়ের কাপ টেনে নিয়ে বলল, আরে না, অত ভেবো না, ঝামেলা পাকাবে না। ও আসলে আমাদের বন্ধুত্বটাকে আরো মজবুত করার জন্য একটা সুযোগ দিয়ে গেল। মানে তো খুব সহজ, একটু মাথা খাটাও তাহলেই বুঝবে। সারা বোকার মতো ইফতির দিকে তাকিয়ে রইল। ইফতি সারার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হাসল। সারা মাথা নেড়ে বলল, একটু সহজ করে বলুন না প্লিজ। ইফতি ধীরে সুস্থে চা শেষ করে কাপটা ঠেলে সরিয়ে রেখে সারার দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো। তারপর আবৃত্তির মতো করে বলল, সহজ করে কইতে আমায় কহজে, সহজ করে যায় না কন সহজে। বলে সারার নাকটা আলতো করে ছুঁয়ে সে ঘরে চলে গেল। সারা ভাবনায় ডুবে গেল। এদিকে চারদিকে আধার করে এলো, যে কোনো মুহূর্তে ঝড়ো হাওয়া শুরু হয়ে যাবে। সারা দ্রুত ইফতির কাছে এসে বলল, একটা ফোন করে দেখুন না, ওরা কি পৌঁছেছে নাকি। কয়েকবার চেষ্টার পর ফোন লাইন পেল। ইফতি ফোন করে নিশ্চিত হলো যে রাফিকে নিয়ে ওর মা ভালোভাবেই পৌঁছেছে। কথাটা সারাকে বলতে সে নিশ্চিত হয়ে চলে যাবার জন্য পা বাড়াতে ইফতি ডাকল, আরে শোনো, চলে যাচ্ছ কেন? কোনো জরুরি কাজ ফেলে এসেছ? না তা না। তাহলে যাই যাই করছো কেন? বসো একটু। সারা মুখ নামিয়ে লাজুক হাসল। ইফতি সেটা লক্ষ্য করে বলল, হাসছো যে? হঠাৎ একটা কথা মনে পড়ে গেল, তাই হাসছি। কথাটা কি জানতে পারি? সেটা হলো, বৃষ্টি দেখলে আমার ভিজতে খুব ইচ্ছে করে। খুব ছোটবেলায় একবার প্রচণ্ড বৃষ্টিতে ভিজেছিলাম, তারপর আর কখনো ভেজা হয়নি। দাঁড়িয়ে সেটাই দেখছিলাম। ওহ।
ইফতি হাত থেকে বই রেখে উঠে দাঁড়ালো। জানালার পর্দা সরিয়ে বাইরে উঁকি দিল। প্রথমে গুড়ি গুড়ি দিয়ে শুরু হলেও এখন মুষলধারে বৃষ্টি নেমেছে। ইফতি অস্ফুটে বলল, আল্লাহুম্মা সাইয়িবান নাফিআ বলে ঘাড় ফিরিয়ে সারাকে দেখল। সারা গালে হাত দিয়ে কি যেন ভাবছে। বৃষ্টি হলে এই দোয়া পড়তে হয় জানো তো? আনমনে বলল সারা। ইফতির মাথায় হঠাৎ কি চাপল। সে আস্তে করে সারার পেছনে গিয়ে দাঁড়ালো। শার্টের হাতা গুটিয়ে সামান্য নিচু হয়ে সারাকে চট করে পাজা কোলা করে তুলে নিল। সারা আচমকা এমন হওয়াতে ভয় পেয়ে চিৎকার দিয়ে উঠতে যাচ্ছিল, কিন্তু ইফতির দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, কি করছেন? লোকে দেখলে কি বলবে? কোন লোকটা দাঁড়িয়ে আছে এখানে যে বলবে? ইফতি ওকে নিয়ে সোজা খোলা উঠানে এলো। বৃষ্টির প্রচণ্ড ছাঁটে দুজনেই ভিজে গেল। এর মধ্যেই আকাশ গুরুম গুরুম শুরু করে উঠল। সারা সব হয়ে ইফতিকে আঁকড়ে ধরল। নিচে নামান আমাকে, একটুও না, এভাবেই থাকো বলে সারাকে নিজের সাথে চেপে ধরল ইফতি। সারা লজ্জায় কাঁধে মুখ লুকালো। সারার মনটা খারাপ হয়ে গেল। ছেলে ফিরেছে, তবে ঘুমিয়ে কাঁদা। সারা ওকে অনেক জাগাতে চেষ্টা করলো, কিন্তু সে অঘরে ঘুমাচ্ছে। ইফতি ছোট্ট করে ধমক দিল, ওরে গুঁতাইতেছো কেন? ঘুমাচ্ছে, ঘুমাতে দাও, সকালে কথা বলো। বেশি ঘুমালে বাচ্চাদের শরীর ভালো থাকে। ছোট্ট করে নিঃশ্বাস ফেলে শাশুড়ির আনা খাবারগুলো টেবিলে লাগাতে আরম্ভ করলো সারা। হাসিনা ফেরার সময় তাকে ইফতি আর সারার জন্য খাবার বেঁধে দিয়েছে ও ননদ রেহানা। সারা মনে মনে আল্লাহ শকর করল, কারণ রাতের জন্য কোনো রান্নাই সে বসাতে পারেনি। ইফতি অবশ্য অভয় দিয়ে বলেছিল দোকান থেকে বিরিয়ানির প্যাকেট আনিয়ে নেবে। তবে হাসিনাকে খাবার আনতে দেখে সেটার আর প্রয়োজন পড়ল না। হাসিনা জানালো উনি খেয়ে এসেছেন, তাই খাবেন না। সারা আর ইফতি যেন খেয়ে নেয়। সারা কাজের ফাঁকে ফাঁকে সমানে হাঁচি দিচ্ছিল দেখে হাসিনা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, হঠাৎ এত হাঁচিপাচি করছো কেন? ঠান্ডা লাগলো কিভাবে? সারা আর চোখে ইফতির দিকে তাকালো। ইফতি বলল, দাও, খাবার দাও, খুব ক্ষুধা পেয়েছে। হাসিনা আর কথা না বাড়িয়ে নিজের ঘরে চলে গেলেন। সারা ইফতির দিকে ভাত এগিয়ে দিয়ে বলল, আপনি তো দেখি মাশাল্লাহ ভালোই আছেন। ঠান্ডা কি শুধু আমারই লাগলো? তোমার ঠান্ডার ধাত বেশি, তাই হয়তো। আম্মা না জানি কি ভাবছেন, এত ভাবাভাবির কিছু নেই, উনি সবই বোঝেন। সারা আর কথা বাড়ালো না, ইফতির প্লেটে খাবার তুলে দিতে লাগলো। ইফতি খাবার মেখে সারার মুখে তুলে দিতে লাগলো। সারার নিজেকে চরম সুখী মনে হচ্ছে। ইফতির মাঝে এমন কিছু পুরুষালী গুণ আর সৌন্দর্য লুকিয়ে আছে যেটা হাসিবের মাঝে ছিল না। হঠাৎই সারার মনে একটা চিন্তা তৈরি হলো। যেসব পুরুষের যোগ্যতায় ঘাটতি থাকে তারা মেজাজের দাপট দেখিয়ে নিজেদের পুরুষত্ব অন্যভাবে জাহির করতে চায়। হাসিব তাদের একজন। যদিও চিন্তাটা মনে আসার সাথে সাথে সারা দ্রুত চিন্তাটাকে মুছে ফেলল। ইফতি যত্ন করে সারাকে খাইয়ে দিতে লাগলে সারার চোখে পানি চলে এলো। ইফতি হঠাৎ সেটা দেখতে পেয়ে বলে উঠল, চোখে পানি কেন? সারা দ্রুত মাথা নেড়ে চোখটা মুছে নিল। প্রেসে বসে একজন বিজ্ঞাপনদাতার সাথে কথা বলছিল ইফতি। ছোট ছেলেটা জানালো একটা মেয়ে এসেছে। এমন সময় বিথিকে দেখে ইফতি বেশ অবাক হলেও আচরণে তা প্রকাশ করল না। সে লোকটার সাথে স্বাভাবিক ভঙ্গিতে কথা বলতে লাগলো। বিথি সালাম দিয়ে বলল, বসতে পারি? ইফতি চেয়ার দেখে ইশারা করলো। মিনিট পাঁচেক পরে লোকটা হাত মিলিয়ে বিদায় নিলে ইফতি বিথির দিকে ফিরল। স্বাভাবিক গাম্ভীর্যে বলল, তুমি হঠাৎ এখানে কেন? আসতে নেই নাকি? এখানে যারা আসে কোনো না কোনো কারণে আসে, কারণ ছাড়া তো আর কেউ আসে না। তাই জানতে চাচ্ছি তোমার কি কাজ। এই তো এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। তা কেমন চলছে সব? আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি অবস্থা? আমার আর কি অবস্থা, আমার খবর কে রাখে? দেখো বিথি, ভাগ্যের উপর কারো হাত নেই। তাছাড়া এমন তো না যে তোমার বিয়ে আর কোনোদিন হবে না। ভালো ছেলে দেখে বিয়ে করে ফেলো। আপনিও তো ভালো ছেলে, আর ইসলামে 2 বিয়ে জায়েজ আছে, তাই আপনি আমাকে এই কষ্ট থেকে উদ্ধার করতে পারেন। তুমি কি এসব বলতে এখানে এসেছো? ইফতির চোখ মুখ শক্ত হয়ে গেল। শুধু এটাই না, অনেক কিছু বলতে এসেছি। জানি না সারা আপনাকে বলেছে কিনা। আপনার সাথে আমার বিয়ের কথা হচ্ছিল, সারা মাঝখান থেকে ঢুকে গেছে। ভুল বললে, সারা মাঝখান থেকে ঢুকেনি। আমি সারাকে পছন্দ করে বিয়ে করেছি। তুমি আমার পছন্দের তালিকায় কখনোই ছিলে না বিথি। ইফতি একটু কঠিনভাবে কথাটা বলল, কারণ বিথিকে এভাবে খোলামেলা নিজেকে তুলে ধরতে দেখে অফেন্সকেই ডিফেন্স হিসেবে বেছে নিল ইফতি। বিথি বাঁকা মুচকি হাসি হেসে বলল, আমি জানি সারাকে আপনি কেন বিয়ে করেছেন। বাড়ির অর্ধেক সম্পত্তি যেন বেহাত না হয়ে যায়, তাই না? সে তুমি যা খুশি ভাবতে পারো, আই ডোন্ট কেয়ার। আমি চাইলেই তোমার মনোভাব বদলাতে পারবো না, কাজেই সে চেষ্টাও আমি করব না। তুমি কি আরো কিছু বলবে? বলতে তো চাই অনেক কিছুই, কিন্তু শোনার মানুষ নেই। বাড়ি যাও বিথি, তোমার বয়স অনেক কম। এখন এসব আবেগে ভর করে ভুল ডিসিশন নিতে যেও না, পরে এটার জন্য কাঁদতে হবে। পরামর্শের জন্য ধন্যবাদ, যদিও এসব কথা এখন আর আমার মনকে বোঝাতে পারে না। চলি। ইফতি কোনো কথা না বলে কাজের ব্যস্ততার ভাব দেখালো। বিথি বিদায় নিয়ে চলে গেলে ইফতি কাজ রেখে বাসার ফোন ডায়াল করলো। সারাই ধরল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন।
কি করছিলে? এই তো আপনার আর রাফির কাপড়গুলো ধুয়ে মেলে দিলাম, এখন গোসল সেরে নামাজ পড়ব। আপনি হঠাৎ ফোন দিলেন? এ সময় তো কখনো ফোন দেন না। মনটা বিক্ষিপ্ত হয়ে আছে সারা, কিছু ভালো লাগছে না, তাই ভাবলাম তোমার সাথে কথা বলি, যদি মনটা শান্ত হয়। কিছু হয়েছে? কি হয়েছে আমাকে বলুন। কি বলবো? তুমি তো গোড়া থেকে আমাকে পর করে রেখেছ। কোথায় পর করে রেখেছি? এটা কিন্তু ভুল বলা হলো। এই যে আপনি আপনি করছো, এটা কি আপন করে নেবার লক্ষণ? গতকাল কিন্তু তুমি বলেছিলাম। তারপর আম্মা আসার পর আবার তো সে আপনি আপনি শুরু। তো কি আম্মার সামনে আমি আপনাকে তুমি করে বলবো? আমার মুখে আসে না। এখন বলো, এখন তো আম্মা নেই। আচ্ছা বলো কি হয়েছে? বিথি এসেছিল আপনার ওখানে? অবাক হয়ে গেল সারা। আবার? সরি, তোমার ওখানে? ওর হাবভাব আমার ভালো ঠেকছে না, লাগামহীন কথাবার্তা। হ্যাঁ, আপনি ওকে বুঝিয়ে বলেননি? আমার যা বলার তা তো বলেছি, বাট আচ্ছা রাখি, বাড়ি এসে কথা বলবো। এমনিতে তোমার কিছু লাগবে? লাগবে। কি? আপনাকে। আই এম অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস। তাড়াতাড়ি চলে আসেন। আচ্ছা রাখি, আল্লাহ হাফেজ। ইফতি আজ কাজ সেরে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে। হালকা নাস্তা সেরে শুয়ে শুয়ে সারার সাথে গল্প করছিল। তখনই হাসিনা এলেন হন্তদন্ত হয়ে। দরজা নক করে ভেতরে ঢুকে ব্যগ্র কণ্ঠে বললেন, তোর ছোট খালা ফোন করেছিল। কি বলে? বিথি নাকি বিষ খেয়েছে, ওকে হাসপাতালে নিয়ে গেছে তোর খালু। ইফতি তরাক করে উঠে বসল, সারার দিকে তাকালো। হাসিনা বললেন, তোর খালা তোকে একটু যেতে বলেছে। ইফতি গম্ভীর হয়ে মার দিকে তাকিয়ে রইল। হাসিনা ইফতিকে তাড়া দিলেন, কি করবি এখন? ইফতি সামান্য বিরক্ত হয়ে বলল, কি করবো মানে? আমার কি করার আছে তুমি বলো। এখানে আমার কাজটা কি? একটা পাগল মেয়ে আঙ্গুলের ইশারায় সবাইকে নাচাবে আর সবাই নাচবে? ওখানে আমি বা সারা কেউ যাব না। তোমার ভাগ্নি, তুমি গিয়ে তাকে কিছু বুঝিয়ে আসতে পারো, কিন্তু আমার বউ সেখানে যাবে না, পরে ওকেও সে প্যাচের মধ্যে ফেলে দিবে। এর মধ্যে সারা দুর্বল কণ্ঠে বলতে শুরু করলো, কিন্তু আপনার সাথে যেহেতু। ইফতি কড়া কণ্ঠে এক ধমক লাগালো, তুমি আবার মাঝখানে কথা বলছো কেন? একদম মুখ বন্ধ করে বসে থাকো। সারা থমক খেয়ে চুপ করে গেল। ইফতি মায়ের দিকে তাকিয়ে বলল, মা, তুমি যেভাবে পারো এটাকে হ্যান্ডেল করো। তাছাড়া আমাকে এখানে ডাকার তো কোনো কারণ দেখি না। আমি বুঝতে পারছি না আমাকে কেন এর মধ্যে টানাটানি হচ্ছে। তুমি বড় খালামণির সাথে পরামর্শ করো। হাসিনা যেন হালে পানি পেলেন, দ্রুত ঘরের দিকে গেলেন। এই মুহূর্তে বড় বোনকে সব জানিয়ে একটা ফোন করা দরকার, তিনি ভালো বলতে পারবেন তার কি করণীয়। বার দুয়েক রিং হবার পরই বড় বোন ফোন ধরলেন। হ্যালো, কে বড় আপা? আসসালামু আলাইকুম, আমি হাসিনা। হ্যাঁ রে হাসু, কি খবর বল। আপা, এদিকে তো সর্বনাশ হয়ে গেছে, আমাদের বিথি নাকি বিষ খেয়েছে। রায়না একটু আগে কেঁদে কেটে আমাকে ফোন দিল। গতকালও নাকি বিথি ইফতির প্রেসে গিয়ে আসছে, বলে ওকে বিয়ে করতে। 2 বিয়ে ইসলামে জায়েজ, তাই ওকে বিয়ে করতে বলে। আমি তোরে আগেই বলেছিলাম, এই মেয়ের ভাবগতিক আমার সুবিধার ঠেকছে না। ওর চোখ পড়ছে ইফতিটার ওপর, বদনজর যাকে বলে। তুই খাপটি মেরা বসে থাক, যাওয়া যাওয়ার দরকার নেই। বেশি খাতির দেখাইতে গেলেই গলায় ঝুল্লা পড়ব। দাঁড়া দেখি, আমি কথা বলে দেখি, তোরে জানাইতেছি। আচ্ছা দেখো। রায়না চোখের পানি মুছছিলেন আর কোমল শব্দে মেয়েকে বকাঝকা করছিলেন। তোরে 1000 দিন বলছি, রাগ করে এমন কিছু করবি না যেটার লাইকা পরে পস্তান লাগে। তোরে আমি এমন কি কথা বলছি যে তোর রাগের মাথায় অত্তগুলান ট্যাবলেট গিলতে হইল? আমি তো খালি তোরে বুঝাইতেছিলাম যে সব কিছু নিয়ে জিদ করন ভালো না। বিথি বিছানায় নেতিয়ে পড়ে আছে। সে মায়ের সঙ্গে রাগারাগি করে এক পাতা টোফেন খেয়ে ফেলেছে। খাওয়ার 5 মিনিটের মাথায় সে নেতিয়ে পড়েছে। ভয় পেয়ে তখনই তাকে হাসপাতালে নিয়ে স্টমাক ওয়াশ করা হয়। তবুও টোফেন যেহেতু ঘুমের তীব্র প্রতিক্রিয়া হয়, তাই বিথির ঘুমের নেশা এখনও কাটেনি। এরই মাঝে ফোন আসলে রায়না নিজেই ধরলেন। বড় বোনের কণ্ঠ শুনে তিনি কিছুটা দমে গেলেন। ইফতিদের বাড়ির কাউকে আশা করেছিলেন তিনি, কিন্তু সে বাড়ি থেকে না একটা ফোন, না কোনো খবর। রায়না শুকনো কণ্ঠে বললেন, হ্যাঁ বড় আপা বলো। কি রে, তোর মেয়ের নাকি কি হয়েছে? ওই যে ও কিছু ঘুমের বড়ি খায় ফেলছে। কার ঘুমের ওষুধ? আমারই, ঠান্ডা জমে গেলে খাই। ঠান্ডার ওষুধ? হ্যাঁ, ওই টোফেন। আরে টোফেন আবার বিষ হলো কবে? ও খাইলে ঘুমাইব খালি। মেয়ে তো চোখই খুলতে পারতেছে না, ওষুধের প্রভাব কেটে গেলেই খুলবে। তা তোর মেয়ে ওষুধ খেতে গেছে কোন দুঃখে? নিশ্চয়ই মা মেয়েতে ঝগড়া করছিস? না তা না, ও তো সে এক অপমান এখনো ভুলতে পারতেছে না। হাসু আপার ছেলেটার সাথে সব ঠিকঠাক হয়ে। শোনাই না, তোকে একটা কথা বলি, মেয়ে যা বলে তাতেই ধেই ধেই করে নাচিস না। ইফতি খুব শক্ত ধাঁচের ছেলে, এসব ধানাই পানাই করে ওরে বাগাতে পারবি না। তার চেয়ে ও বিয়ে করে সুখে আছে থাকতে দে। ও তোর মেয়ের বিয়ে করতে চায়নি, তোরাই প্রস্তাব নিয়ে গিয়েছিলি। ইফতি খেপে গেলে তখন বুঝবি। তোদের ফোন পাওয়ার পরদিনই ও এ বাড়ি ছেড়ে চলে যাবার সিদ্ধান্ত নিয়েছে। তোর কারণে আজ ওকে ভিটেমাটি ছেড়ে ফ্ল্যাট বাড়ি ভাড়া করে চলে যেতে হচ্ছে। হাসিনা খুব মন খারাপ করেছে। তোর মেয়ের পাগলামির জন্য আজ ওদের পুরো পরিবারটা একটা বিশৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছে। ইফতি তো বলেছে এই এলাকায় ছেড়ে দেবে, সে এই এরিয়াতে থাকবে না। বড় বোনের সাথে টুকটাক 2-1টা কথা বলে রায়না রেখে দিলেন। তিনি জানেন এখন আর কিছু হবার নয়। তবুও মেয়ের এসব উদ্ভট কাণ্ড কারখানা দেখে তার মনটাও কিছুটা নরম হয়ে এসেছিল।
ইফতি রাজি থাকলে মেয়ের বিয়ে দিতে তিনি অমত করতেন না, কিন্তু বিথির বিষ খাবার সংবাদে ওদের বাড়ির একটি প্রাণীও ফোন করে বা লোক পাঠিয়ে একটি খবরও নিল না। বিষয়টি রায়নাকে হতাশ করেছে, কিন্তু এখন ইফতির এই ধরনের সিদ্ধান্ত রায়নার জন্য অপমানজনকই মনে হচ্ছে। মেয়েটাকে ভালো কোনো জায়গায় তাড়াতাড়ি বিয়ে দিতে পারলে তবুও সম্মানটা বাঁচত। এভাবে আপন বোনের সাথে একটা সাধারণ বিষয় নিয়ে মুখ দেখাদেখি বন্ধ হয়ে যাবে, বিষয়টি হজমযোগ্য নয়। পরদিন বিথি অনেকটাই সুস্থ হলে মেয়েকে বোঝাতে বসলেন তিনি। বিথি কোনো জবাব না দিয়ে চুপচাপ শুনে গেল। রায়না মেয়ের নীরবতা দেখে মনে মনে কিছুটা আশাহত হলেন। সেদিন বিকেলে রায়নার বাড়িতে বড় বোন এলেন বিথির জন্য একটি বিয়ের প্রস্তাব নিয়ে। ছেলে তাদের পরিচিত, ভালো চাকরি করে। তারা নাকি বিথির ছবি দেখে পছন্দ করেছে। এবার সরাসরি মেয়ে দেখতে আগ্রহী। রায়না তো যেন আকাশের চাঁদ হাতে পেলেন। তিনি মনে মনে অত্যন্ত খুশি হয়ে বড় বোনের আনা প্রস্তাবে সম্মত হয়ে গেলেন। দুদিন পরে পাত্রপক্ষ এসে বিধিকে দেখে গেল। দুই পক্ষ মিলে স্থির হলো সামনের মাসেই আক্তের তারিখ ফেলবে। রায়না তার মনের অপার আনন্দ ধরে রাখতে পারলেন না। ছেলেদের বাড়ি থেকে আনা মিষ্টি নিয়ে রায়না একদিন হাসিনাদের বাড়ি এলেন। হাসি মুখে মেয়ের বিয়ের খবরটা দিয়ে বোনের হাত ধরে ক্ষমা চাইলেন। বিথিও সঙ্গে এসেছিল। সে সারার হাত ধরে ক্ষমা চেয়ে বলল, আসলে তোমাকে ইফতি ভাইয়ের জীবনের একচ্ছত্র সম্রাজ্ঞী হতে দেখে মনের ভেতরটা একটা চাপা ঈর্ষা কাজ করছিল, আর তা থেকে বিভিন্ন উল্টাপাল্টা বুদ্ধি মাথার মধ্যে গজাচ্ছিল। স্বার্থপরের মতো কেবল নিজের দিকটা ভেবেছে। আমাকে ক্ষমা করে দাও ভাই, বলে বিথি সারার হাত জড়িয়ে ধরল। সারা দ্রুত বিথির মাথায় হাত রেখে সান্ত্বনা দিয়ে বলল, তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছ আমি তাতেই খুশি। দোয়া করি তুমি খুশি থাকো। পুরনো কথা ভেবে আর নিজেকে কষ্ট দিও না। যা যাবার তা তো গেছে। ভাবি, তোমার কাছে আরেকটা অনুরোধ, আমার হয়ে ইফতি ভাইয়ের কাছে ক্ষমা চেয়েও, তিনি যেন আমাকে ক্ষমা করে দেন। হ্যাঁ বলবো। রাতে ইফতি বাড়ি ফিরলে সারা ওর সামনে মিষ্টির প্লেটটা বাড়িয়ে ধরল। ইফতি অবাক হয়ে তাকালো। মিষ্টি এলো কোথা থেকে? সারা মিটমিট হাসছিল। একটা মিষ্টি তুলে ইফতির মুখের সামনে তুলে ধরে বলল, এটা হলো বিথির বিয়ের মিষ্টি। ইফতি মিষ্টিতে ছোট্ট একটা কামড় দিয়ে অবাক হয়ে তাকালো। তাই নাকি? সারা মাথা ঝাঁকালো। জি, আজ রায়না খালামণি এসেছিলেন বিথিকে সাথে নিয়ে। বলো কি তারপর? বিথি খুব করে ক্ষমা চাইল। আপনার কাছেও সে ক্ষমা চেয়েছে। পেছনের দিনগুলোর জন্য সে ভীষণ অনুতপ্ত। সারা বিথির সাথে হওয়া সবগুলো কথা ইফতির সামনে তুলে ধরল। ইফতি চাপা দীর্ঘশ্বাস ফেলে আল্লাহর শুকর করল। সারা ইফতির দিকে তাকিয়েছিল। সে হঠাৎ বলে উঠল, একটা ব্যাপার আমার কাছে খুব অবাক লাগে। আপনি বিথিদের গোটা পরিবারের ওপর রাগ করে একেবারে বাড়ি ছেড়ে দিচ্ছিলেন, এটা কেন? তুমি আমার জায়গায় না এলে বুঝবে না। ব্যাপারটা যে কতটা অস্বস্তিকর তা ভুক্তভোগী ছাড়া বাকিরা বুঝবে না। বিথি অত্যন্ত পারসুয়েসিভ ধরনের মেয়ে। সে যে কোনোভাবে নিজের কাজ আদায় করে নিতে সক্ষম, আর ভয়টা সেখানেই। সামান্য ঔষধ খেয়ে যে বিষ খাবার মতো নাটক তৈরি করতে পারে, তার পক্ষে অনেক কিছু করা সম্ভব। আমি মনে মনে আল্লাহর কাছে এরকম কিছুর জন্যই দোয়া করছিলাম। আল্লাহর রহমত যে বড় খালামনির মাধ্যমে অবশেষে ঘটনাটি ঘটে গেল। সারা ইফতিকে পেছন থেকে গলা জড়িয়ে ধরে বলল, আমার পরম সৌভাগ্য যে আমি আপনার মতো একজন মানুষকে স্বামী হিসেবে পেয়েছি। এরকম একটা দুর্যোগেও আপনি নিজেকে যে অটল রাখতে পেরেছেন তা যথেষ্ট প্রশংসার দাবি রাখে। ইফতি পেছনে হাত দিয়ে সারাকে টেনে সামনে এনে ওর চোখে চোখ রেখে বলল, আমার সমস্ত ভালোবাসা তো শুধু তোমাকে ঘিরে, কারণ তুমি আমার সারা অস্তিত্ব জুড়ে রয়েছ। তুমি আমার সারা দিনমান, তুমিই সারা বেলা। সেখানে অন্য কারো ছিটেফোঁটা উপস্থিতিও আমার পক্ষে সহ্য করা সম্ভব ছিল না। সারা বিয়ফলের মতো ইফতির দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর ওর বুকে মাথা রেখে বলল, আমাকে এত ভালোবাসলেন কখন? আমি নিজে জানি না কখন, কেবল এতটুকুই বুঝেছি, সারাটা বেলা তোমার উপস্থিতি আমাকে পুলকিত করে রাখে, আমাকে চাঙ্গা করে তোলে, আমার দিনগুলোকে আনন্দিত করে। প্রবল উচ্ছ্বাসে সারা ইফতির বুকে মুখ লুকিয়ে আনন্দে হেসে সারা হলো।